আচ্ছা, সবাইকে আমাদের আজকের টকে ওয়েলকাম। আমাদের আজকের স্পিকার হলো শুভ্র কান্তি কর্মকার, ওকে আমরা সন্তু বলেই চিনি সবাই। ও আমাদের 06 ব্যাচের অ্যালামনাই, আমাদের ইনফ্যাক্ট আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিও ছিল সে। তো এখন অবার্ন ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছে। ওর রিসার্চ ইন্টারেস্ট অবভিয়াসলি দেখেই বোঝা যাচ্ছে, বিগ ডেটা, ডেটা সায়েন্স এবং এআই, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এগুলো নিয়ে কাজ করে। ও পিএইচডি করছে ইউনিভার্সিটি অফ ইলিনয় এর আরবানা শ্যাম্পেইনে। সেখান থেকে পিএইচডি করার পরে ও এমআইটিতে পোস্টডক করে, এবং এমআইটিতে পোস্টডক করার পরে এখন সে অবার্ন ইউনিভার্সিটিতে আছে। বেশ বেশ ভালো পাবলিকেশন আছে ওর, এবং এখনো করতেছে। এবং ইন্টারেস্টিংলি ও প্রোগ্রাম, আমি যেটা দেখলাম, প্রোগ্রাম কমিটি মেম্বার হিসেবে ছিল সিগাইআর, এসিএল, ডাব্লিউএসডিএম, এগুলো আসলে একদম টপ টপ কনফারেন্স। সেখানে প্রোগ্রাম কমিটিতে থাকা বিশাল ব্যাপার। সো এবং সন্তু আবার আমার ডিরেক্ট স্টুডেন্ট। সো আমি খুবই প্রাউড সন্তুকে নিয়ে এবং ওর অ্যাচিভমেন্ট নিয়ে। সন্তু, তোমাকে থ্যাংক ইউ টাইম ম্যানেজ করার জন্য। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাকে জন্য। আর আমি কথা সত্য, আমি স্যারের একদম ডিরেক্ট স্টুডেন্ট, এবং প্রথম যে আমাদের ইন্ট্রোডাকশন টু কম্পিউটার্স থাকে সেখানে আমাদের একটা পাওয়ার মানে প্রথম প্রজেক্ট সুপারভাইজার হিসেবে, যদিও প্রজেক্টটা খুবই ছোট, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে একটা মানে কোনো টপিকের উপর একটা মানে প্রেজেন্টেশন বানাতে হবে, এবং সেটা ছিল গুগল আর্থ। তো আমি সেটা বানিয়ে নিয়ে স্যারকে দেখালাম, এবং যথারীতি স্যার তো 10-এ 10 ছাড়া নাম্বার দেন না আর কি, তো সেটা পেলাম আর কি। তো সেটা জাস্ট মনে পড়লো আর কি। তো আমি স্যার শুরু করি। ওকে, তো আজকে আমার টকটা হচ্ছে বেসিক্যালি ডেটা সায়েন্স ফর অল, এবং টকটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে মানে অল জিনিসটার একটু এখানে এমফাসাইজ করা হচ্ছে। এবং অল বলতে আসলে কি বোঝাচ্ছে, কারণ আমরা জানি যে সবাই এখন মেশিন লার্নিং নিয়ে ইন্টারেস্টেড, ডেটা সায়েন্স নিয়ে ইন্টারেস্টেড, এবং তারা সবাই চাচ্ছে তাদের প্রবলেমকে মেশিন লার্নিং অ্যাঙ্গেল থেকে দেখা যায় কিনা। সো এবং তারপরে ডেটার ভলিউমটা বাড়ার পর থেকে আমরা আসলে মেশিন লার্নিংটাকে আর একটু ফ্যান্সি নাম দিয়ে ডেটা সায়েন্সের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু সবকিছু আসলে ইফ উই গো ব্যাক, ইটস ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স, বাট নতুন টার্মগুলো একটু কয়েন করলে আসলে ফ্যান্সি শোনায়। সো ডেটা সায়েন্স টার্মটা এখন আমরা বেশি ব্যবহার করি। অল শব্দটার মিনিংটা হচ্ছে নট নেসেসারি, হোয়াট আই মিন বাই অল ইজ বেসিক্যালি কম্পিউটার সায়েন্স বোঝে এটা বাদে বাকি যারা আছেন। তো বাকি কারা আছেন? বাকি হতে পারেন একজন টিচার, হতে পারেন একজন ডক্টর, হতে পারেন একজন উইন্ড এনার্জি এক্সপার্ট, যাদের কাছে প্রচুর ডেটা আছে, যারা তাদের ডোমেইন সম্পর্কে খুব ভালো করে জানেন, এবং তারা তাদের ডেটাটা ইউজ করতে চান মেশিন লার্নিং এর জন্য, ডেটা সায়েন্স অ্যাপ্লাই করতে চান, কিন্তু নট নেসেসারিলি তাদের ডিরেক্ট অ্যাক্সেস আছে। তো সেই জিনিসটাই আমি আমার ফার্স্ট স্লাইডে আমি একটু দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে ডেটা সায়েন্স প্র্যাকটিসটা কারেন্টলি হচ্ছে, এবং এখানে বটলনেকটা কি, সমস্যাটা কি, এবং মানে ওয়াই ডু উই নিড ডেটা সায়েন্স ফর অল। তো যেমন দেখা যাচ্ছে এখানে প্রথম প্রবলেমটা, মানে যে কোনো একটা বিজনেস বা ডেটা সায়েন্সের নিড শুরু হচ্ছে একটা প্রোডাক্ট থেকে, এবং একটা প্রোডাক্ট টিম থাকে, বা আমরা যাদেরকে সিইও বলি বা লিডার বলি, তারা আসলে একটা প্রোডাক্ট বা সার্ভিস ইন্ট্রোডিউস করেন, এবং সেই প্রোডাক্ট বা সার্ভিসটা অনেক কনজিউমাররা ব্যবহার করা শুরু করে। অ্যাট দ্য সেম টাইম এই প্রোডাক্টটাকে ইমপ্রুভ করার জন্য আমাদের লিডারশিপ টিম যেটা করে সেটা হচ্ছে যে কিছু ডোমেইন এক্সপার্ট, কিছু ওই পার্টিকুলার ডোমেইনে ভালো এক্সপিরিয়েন্স আছে এবং প্রোডাক্টটাকে ইমপ্রুভ করার জন্য এক্সপার্টদেরকে নিয়োগ করেন। তারা আবার ফার্দার কিছু সেন্সর ডিপ্লয় করেন, তাদের কিছু এক্সপেরিমেন্টাল সেটআপ থাকে যে প্রোডাক্টটাকে মনিটর করার জন্য। তো এই সব কিছু মিলে মানে ডোমেইন এক্সপার্টদের ইন্টারঅ্যাকশন, তাদের এক্সপেরিমেন্ট, তাদের সেন্সরস ডেটা জেনারেট করে। অ্যাট দ্য সেম টাইম কনজিউমাররা প্রোডাক্টের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করে তারাও প্রচুর ডেটা জেনারেট করে। সো এই সব কিছু মিলে আসলে তৈরি হয় আমাদের বিগ ডেটা। এবং অন্য বড় ফ্যাক্টরটা হচ্ছে ওয়েব স্কেলের কারণে, যেহেতু ওয়েবে সবকিছু এখন অ্যাক্সেসিবল, সবকিছু লক করা হচ্ছে, সো ডেটা এভরিওয়্যার, ডেটা ইজ এভরিওয়্যার। তো এই ডেটাটা নিয়ে এখন কথা হচ্ছে যে মানে ডোমেইন এক্সপার্টরা চাচ্ছেন যে এই বিগ ডেটাটাকেও আমরা, যেটা তৈরি হচ্ছে সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে হয়তো আমরা প্রোডাক্টটাকে আরো ইমপ্রুভ করতে পারবো, আমরা আরো বেটার বুঝতে পারবো যে হোয়াট ইজ হ্যাপনিং। তো
তো সেটা করার জন্য কিন্তু বাট দে ডোন্ট হ্যাভ দি লাইক এক্সপার্টিস অর দে ক্যান নট হ্যাভ ডিরেক্ট অ্যাক্সেস টু মেশিন লার্নিং। So what they basically do is basically they hire a team or a bunch of people who know data science, যারা ডেটা সায়েন্স জানে, যারা মেশিন লার্নিং এর এক্সপার্ট, তাদেরকে হায়ার করে এবং তাদের সাথে কথাবার্তা বলা শুরু করে। এবং এই প্রসেসটা যতটা স্মুথ শোনালো আসলে অতটা স্মুথ না। তো ডেটা সায়েন্টিস্টরা প্রথমে টিমে হায়ার হলো, একটা বড় লেন্দি প্রসেসে অনেক টাকা পয়সা খরচ করে টিম ফর্ম হলো, তাদের সাথে কথাবার্তা বললো এবং তারপরে তারা তাদের ডেটাটা বুঝতে চেষ্টা করলো। তারপরে হচ্ছে তাদের সাথে কথা বলে তাদের প্রেডিকশন গোলটা কি, তারা আসলে কি করতে যাচ্ছে। যে যেমন হতে পারে যে একটা এনার্জি কোম্পানি তারা চাচ্ছে যে আমরা টারবাইনের ফেইলিয়ার প্রেডিক্ট করতে চাই। এখন কথা হচ্ছে তাহলে ফেইলিয়ারের সংজ্ঞা কি? ফেইলিয়ার বলতে কি বোঝায়? যে ফেইলিয়ার কি এটা যে আমার এনার্জি উৎপাদন যদি 100 কিলোওয়াট আমার টার্গেট হয়, আমি 100 কিলোওয়াট পৌঁছাতে পারছি না, তাহলে কত পৌঁছালে এটা ফেইলিয়ার, কত নিচে থাকলে ফেইলিয়ার, বা এটা কি আসলে কত সময়ের জন্য টোটালি অফ থাকলে ফেইলিয়ার। তো এই যে ফেইলিয়ারের সংজ্ঞাটা এবং সেটার রেসপেক্টে মানে এই যে এক্সাম্পল গুলা, যে ট্রেনিং এক্সাম্পল গুলো আমরা নিব, এই পুরো জিনিসটা বোঝার জন্য there are subsequent follow-ups and like continuous iteration of feedback, এবং এই প্রসেসটা takes around like 6-7 months just to understand. এবং দেন ডেটা সায়েন্টিস্টরা যখন একটা পর্যায়ে ডেটাটা ফাইনালি কনফার্ম করে, দেন তারা আসলে এই অ্যাকচুয়াল মেশিন লার্নিং বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যে ফিচার কনস্ট্রাকশন, মেশিন লার্নিং অ্যান্ড প্রেডিকশন অ্যান্ড ইনসাইট, যেটা নিয়ে তারা ডোমেইন এক্সপার্টকে দেয় এবং ডোমেইন এক্সপার্ট পরে আবার প্রোডাক্ট টিমের সাথে কনভে করে এবং সেই অনুযায়ী মডেলটাকে রিভাইজ করে, এবং দেন এগেইন দের ইজ দিস বটলনেক অফ কমিউনিকেশন। এখন তাহলে প্রশ্ন হচ্ছে আমরা এটাকে সলভ করবো কিভাবে? সলভ করার জন্য তাহলে কি আমরা ডেটা সায়েন্টিস্ট বাদ দিয়ে দিব? নট নেসেসারি, অবশ্যই না। কারণ হচ্ছে যে মানে একজন হিউম্যান ডেটা সায়েন্টিস্ট তার এক্সপেরিয়েন্স দিয়ে যতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন সেটা অন্য কোনো মেশিন দিয়ে যে রিপ্লেসেবল তা না। কিন্তু হোয়াট উই ক্যান ডু ইজ বেসিক্যালি আমরা যদি এমন কিছু টুল নিয়ে আসতে পারি যেটা ডেটা সায়েন্টিস্টের যে রেগুলার জব, অনেকগুলো জব আছে যেগুলো আমরা, কিছু জব আছে যেগুলো একদম মানে নভেল, যেগুলো তাকে ওই মুহূর্তে চিন্তা করে বের করতে হচ্ছে এবং ওই পার্টিকুলার কেসের জন্য, বাট কিছু কাজ আছে যেটা সে রুটিন কাজ করে, যেগুলো সে রেগুলার তার ডে টু ডে যে কোনো জবের জন্য তার এই কাজগুলো করতেই হয়। তো সেই কাজগুলোকে আমরা অটোমেট করতে পারি কিনা, যেটা থেকে আমরা ডোমেইন এক্সপার্টকে কোনো একটা টুল প্রোভাইড করতে পারি কিনা, যেটা মানে হিউম্যান ডেটা সায়েন্টিস্টের সাথে কথা না বলেও ওই রুটিন টাস্কগুলো ডোমেইন এক্সপার্টরা মেশিন লার্নিং না জেনেও খুব মানে সহজে ব্যবহার করতে পারবে। তো কয়েকটা এক্সাম্পল আমার টকে পরে আসবে, সেখান থেকে বোঝা যাবে যে কি ধরনের আসলে আমি টুলের কথা বলছি, যেখানে ডোমেইন এক্সপার্টরা মানে হিউম্যান ডেটা সায়েন্টিস্ট ছাড়াও অ্যাটলিস্ট কিছুটা মানে they can get started with exploring machine learning, they can get their hands dirty with the data that they are playing with. So এটাই হচ্ছে ফোকাস অফ দ্য টক। তো ডেটা সায়েন্টিস্টের সায়েন্সের আজকের প্র্যাকটিসটা এখানে আমি বললাম। তো তো সো এগেইন আমি জাস্ট একটু ডিফাইন করার চেষ্টা করছি যে হোয়াট ইজ ডেটা সায়েন্স ফর অল। তো মানে পুরো ব্যাপারটা হচ্ছে ইউজার সেন্ট্রিক ভিউতে মানে চিন্তা করা, যে আমার কাছে একজন ইউজার আছেন এবং আমার ইউজার হচ্ছে অলওয়েজ একজন পার্সন যে কম্পিউটার সায়েন্স জানে না, মেশিন লার্নিং তো অবশ্যই জানে না, এবং মানে ডেটা সায়েন্স বা এর আন্ডারলাইং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোক, ইমেজ প্রসেসিং হোক, হোয়াট এভার দ্য কম্পিউটার সায়েন্স টেকনোলজি, দে ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া অন দ্য টেকনিক্যালিটি অফ ইট। বাট তারা যেটা জানে সেটা হচ্ছে যে তাদের নিজের ডেটা, ফর এক্সাম্পল উইন্ড টারবাইন কোম্পানি, তাদের যদি কিছু পাওয়ার প্ল্যান্ট থাকে, সেখানকার ইলেকট্রিসিটি ফ্লো, সেখানকার পাওয়ার লোড, এই ধরনের জিনিসপাতি সম্পর্কে তাদের খুব ভালো ধারণা, এবং কোন অ্যাট্রিবিউটটা কি মিন করে, কোন অ্যাট্রিবিউটটা প্রেডিক্ট করলে তার কোম্পানির জন্য সুবিধা হবে, এগুলো সে ভালো জানে, কিন্তু তারা সে মেশিন লার্নিং জানে না। দ্যাট ইজ মাই ইউজার। ওকে, এখন কিভাবে আমি তাকে এনাবেল করব যে সে নিজে হিউম্যান ডেটা সায়েন্টিস্ট ছাড়াও কিছু টুকটাক ইনিশিয়াল এক্সপ্লোরেশন করতে পারবে ডেটা সায়েন্স দিয়ে। তো 3টা প্রজেক্টে আমি আপাতত কাজ করছি। এই 3টা প্রজেক্ট সম্পর্কে আমি একটু ব্রিফ ইন্ট্রোডাকশন দিব। আনফরচুনেটলি এই টকে আমি আসলে টেকনিক্যাল কথা একদম বলবো না, কারণ আমার কাছে মনে হয় একগাদা টেকনিক্যাল কথাবার্তা বললে মানুষজন একটু বড় হয় এবং সবাই সবকিছু টেকনিক্যাল ডিটেলস জানতেও চায় না। তো আমি যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে এই 3টা প্রজেক্টের আমি প্রবলেমগুলোকে তুলে ধরার চেষ্টা করব, যে আমি আসলে কি
মানে সলভ করার চেষ্টা করছি, ভিশনগুলোকে তুলে ধরবো যে আমি নেক্সট 5 বা 10 বছরে হোয়াট ইজ মাই প্ল্যান, এবং এটা সলভ করলে কি সুবিধা হতে পারে সেই কথাগুলো বলবো। এবং কেউ যদি ইন্টারেস্টেড হয়, দে ক্যান অলওয়েজ রিড মাই পেপার্স, দে ক্যান গো ব্যাক টু দ্য পেপার্স টু গেট দ্য এক্সাক্ট টেকনিক্যাল ডিটেইলস। বাট যদি কোনো স্পেসিফিক টেকনিক্যাল কোয়েশ্চেনও থাকে, আমি কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশনের সময় সেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিব, এবং তখন আমি কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করবো যে আমি কিভাবে এটা সলভ করার চেষ্টা করছি। বাট ফর নাও ইটস জাস্ট অল ইন্ট্রোডাকশন, ইটস কাইন্ড অফ লাইক প্রবলেম ডেফিনেশন এবং মোটিভেশন। সো আমার মনে হয় না টকটা ফলো করা খুব একটা টাফ হবে। তো ফার্স্ট প্রজেক্টটা হচ্ছে অ্যানোটেট, সেকেন্ড প্রজেক্টটা হচ্ছে টেক্সট মল, এবং থার্ড প্রজেক্টটা হচ্ছে ভিডস। একটু জাস্ট এক দুই লাইন করে বলি প্রত্যেকটা সম্পর্কে। অ্যানোটেটের আইডিয়াটা হচ্ছে মানে আমার কাছে কিছু আনস্ট্রাকচার ডেটা আছে এবং আমার মাইন্ডে কিছু কনসেপ্ট আছে। এখন এই আনস্ট্রাকচার ডেটা আমার কাছে যদি মিলিয়ন্স অফ ডকুমেন্ট থাকে এবং আমার মনে আমি চাচ্ছি যে আমি জানি যে এখানে এই টপিক কে হয়তো কথা হচ্ছে বা কনসেপ্টে কথা হচ্ছে, এখন আমি বলতে চাই যে এই কনসেপ্টগুলো যেই যে ডকুমেন্টে আছে এবং কি পরিমাণে আছে আমাকে একটা ওভারভিউ বা একটা অ্যানোটেশন আমার দরকার। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার পক্ষে ম্যানুয়ালি মিলিয়ন ডকুমেন্ট পড়া সম্ভব না, আমার কাছে সেই টাইম নাই। আরেকটা প্রবলেম হচ্ছে কনসেপ্টকে আমি যে বলবো, আমি যদি বলি যে আমি জানতে চাই দেশের মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত যে সকল পদক্ষেপ আছে, তো সেইগুলো সম্পর্কে জানতে চাই। এখন এই মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত পদক্ষেপ, এই ব্যাপারটা তো একটা কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটাকে আমি কম্পিউটেশনালি কিভাবে, কম্পিউটারকে বোঝানোর জন্য রিপ্রেজেন্ট কিভাবে করব, আমি অ্যাজ এ হিউম্যান আমি হয়তো বলতে পারি যে আচ্ছা আমি কিছু কিওয়ার্ড বলে দিচ্ছি, কিন্তু সেই যেমন আমি বলতে পারি ইয়াবা, এটা একটা মাদক দ্রব্য এবং সেটা ডেফিনেটলি এর সাথে রিলেটেড, বাট ইয়াবা থাকলেই যে সেটা আসলে এই টপিকের রিলেটেড টপিক, নট নেসেসারিলি, বাট মোস্ট লাইকলি। বাট দেন অন্য প্রবলেম হচ্ছে এর সাথে আমার হয়তো আরো অনেক মাদকদ্রব্য আছে যেগুলো নাম আমি এই মুহূর্তে আমার মনে নেই বা আমি বলতে পারছি না। তার মানে আমি কখনোই এক্সস্টিভ একটা লিস্ট দিতে পারছি না যেটা কভার করবে আমার সব রকমের মানে কনসেপ্টটাকে যত উপায়ে আমি এক্সপ্রেস করতে পারি সেটাকে কভার করতে পারছে না। তাহলে আমি কি করব? এটা হচ্ছে মূল ফোকাস অ্যানোটেট প্রজেক্টের। দ্য আদার প্রজেক্ট ইজ টেক্সট মল, এবং সেটাকে আমি আসলে একটু ভেঙে বলি হচ্ছে টেক্সট মাইনিং ফর অল। তো সবাই এবং অলটা আসলে সেম ইউজার এবং তার কাছে প্রচুর টেক্সট ডেটা আছে, কারণ আমার বেশিরভাগ কাজ হচ্ছে টেক্সট ডেটা এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ নিয়ে। এখন তারা যদি চায় এই টেক্সটটাকে আমি সেমান্টিক্যালি বোঝার চেষ্টা করব। যেমন আমি যদি একটা রোবটের সাথে কথা বলি এবং একজন রোবট যদি দুইটা মানুষের সাথে কথা বলে এবং দুইটা মানুষের সাথে কথা বলে দুইটা মানুষ কমন কি কথা বললো, দুইটা মানুষের কথার মধ্যে পার্থক্য কোথায়, তাদের ভিউতে ডিফারেন্স কোথায়, এই জিনিসগুলো যদি আমি পারসিভ করার চেষ্টা করি, তো সেই পারসিভ করার জন্য আমাদের একটা সেমান্টিক মেশিন দরকার। এবং সেই সেমান্টিক মেশিনটা বেসিক্যালি যেটা করবে যে যে কোনো পিসেস অফ মাল্টিপল পিসেস অফ টেক্সট থেকে সেমান্টিক সিমিলারিটি এবং সেমান্টিক ডিফারেন্স গুলো বের করে নিয়ে আসার চেষ্টা করবে এবং হাইড করবে ইউজার থেকে আন্ডারলাইং মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর যে ইন্ট্রিকেট ডিটেইলস গুলো। সো দ্যাট ইজ দ্য ফোকাস অফ টেক্সট মল। আর ভিডস প্রজেক্টটা হচ্ছে, এটাকে আমি বলি ভার্চুয়াল ইন্টারঅ্যাক্টিভ ডেটা সায়েন্টিস্ট। এবং মানে আইডিয়াটা হচ্ছে আমরা সবাই মনে হয় মোটামুটি অ্যালেক্সা, সিরি, তারপরে গুগল হোম, এগুলোর মোটামুটি আমরা অনেকে জানি বা অনেকে ব্যবহার করি, এবং বেসিক্যালি এগুলো হচ্ছে আমাদের ডেইলি লাইফের এখন কাইন্ড অফ ইন্টেলিজেন্ট এজেন্ট। বা আমরা চ্যাটবটও এদেরকে বলবো না, কারণ এরা আসলে চ্যাটবটের থেকে একটু বেটার, মানে এরা আমাদের সাথে কথা বলে এবং এরা আমাদেরকে সার্ভিস দেয়, এবং সার্ভিসগুলো কাইন্ড অফ আমি বলতে পারি গুগলকে আমার ক্যালেন্ডারটা সেভ করে দাও, বা আমাকে একটা মিটিং ইনভাইট পাঠাও, একটা মেসেজ পাঠাও, একটা গান চালাও। তো এই যে ব্যাপারগুলো আমাদের ইন্টেলিজেন্ট এজেন্টগুলো করে, তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে why not we have an intelligent agent that will talk to us or help us do data science task. So basically আমি একজন ডাক্তার, আমার কাছে অনেক পেশেন্ট ডেটা আছে, আমার কাছে ক্লিনিক্যাল ডেটা আছে, আমি মেশিন লার্নিং করতে চাই, বাট আমি রিয়েলি জানি না কিভাবে আসলে করতে হবে। তো আমার সাথে যদি একটা চ্যাটবট থাকে বা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট যে আমার সাথে কথা বলবে, আমার প্রবলেমটাকে বুঝবে, আমার ডেটা সেটটাকে বুঝবে এবং আমাকে ইনিশিয়ালি ডেটা সেটটাকে কুইক কিছু এক্সপ্লোরেশন করে আমাকে মানে হয়তো অ্যাপ্রক্সিমেট সলিউশন বা খুব নাইভ মেশিন লার্নিং অ্যাপ্রোচ, যেগুলো রেজাল্ট আমাকে একটা গ্লিমস অফ আইডিয়া দিবে আমাকে যে দেখো তোমার ডেটা সেট এরকম প্রেডিকশন টাস্ক করা যেতে পারে।
এবং এরকম এরকম অ্যাকুরেসি আমি নিয়ে আসতে পারি। So that is the goal of Project Vids. So I will go now. I will actually jump into one of the projects and some brief details about the motivation and the problem I'm exactly trying to solve. So চলে যাচ্ছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে প্লিজ ফিল ফ্রি টু ইন্টারাপ্ট। I can take questions in between also. So but first project হচ্ছে annotate এবং এটা হচ্ছে প্রবলেম সেটআপটা। তো আমার ইউজার, আমি বরাবরই বলেছি যে আমার ইউজার হচ্ছে একজন ডোমেইন এক্সপার্ট, এবং ডোমেইন এক্সপার্ট মানে হচ্ছে সে কম্পিউটার সায়েন্স ডোমেইন বাদে বাকি যত ডোমেইন আছে, সো সে কম্পিউটার সায়েন্স জানে এবং তার কাছে ডকুমেন্ট আছে এবং তার কাছে কিছু কনসেপ্ট আছে। সে জানে এই ডকুমেন্ট গুলোর ভিতরে এই কনসেপ্ট গুলো থাকার কথা। সো অনেকে বলতে পারে যে তাহলে টপিক মডেলিং এর সাথে ডিফারেন্স কি? টপিক মডেলিং এর সাথে যে খুব বেশি ডিফারেন্স আছে তা না, কিন্তু perspective completely different in the sense topic modeling we have no idea what are the documents about. We have no idea about the concepts we are looking at. We have no keyword kind of thing. It's just completely unsupervised. But now we are talking about something that is semi supervised, and semi supervised idea ta ei karonei karon ami user ke 10 ta topic ber kore ditei pari, tar sathe kichu আমি টপিক গুলোর সাথে রিলেটেড কিওয়ার্ড বের করে দিতে পারি, বাট that doesn't necessarily mean the user is interested in that. So আমি কিভাবে ইউজারকে বেটার সার্ভ করব, তার জন্য we need a model যেটা ইউজারের টার্গেট কনসেপ্ট গুলোকে ক্যাপচার করবে with the help of the user, যে আমাকে বলবে যে ওকে এই দেখো এই কনসেপ্টে আমি ইন্টারেস্টেড এবং এই কনসেপ্টের এই কিওয়ার্ড আমি অলরেডি তোমাকে দিয়ে দিলাম, যে আমি জানি এই কিওয়ার্ড গুলো খুবই হাইলি ইন্ডিকেটিভ of those concepts. Now there is a text annotator that I am trying to build, and the idea is প্রত্যেকটা ডকুমেন্ট কে আমি এই কনসেপ্ট গুলো দিয়ে ট্যাগ করব এবং to what degree each document like correspond to each of the topics or the concepts. That is something that is the output of this whole framework. তো প্রবলেম সেটআপটা যদি বোঝা যায় তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। সো এক্সাম্পলটা হচ্ছে এরকম। এই কাজটা যেহেতু 2016 থেকে শুরু হয়েছে, সো আইফোনটা বেশ পুরনো মডেল, বাট স্টিল এক্সাম্পলটা ভ্যালিড। সো আইফোনে ধরা যাক যে আমরা অ্যামাজনের রিভিউ দেখছি এবং আমরা রিভিউগুলোকে ক্যাটাগরাইজ করতে চাই যে এই রিভিউটা কোন ফিচার সম্পর্কে কথা বলছে আইফোনের। ফর এক্সাম্পল আইফোনের সাইজ নিয়ে কথা বলতে পারে, এর ব্যাটারি নিয়ে কথা বলতে পারে, এর স্ক্রিনের ব্রাইটনেস নিয়ে কথা বলতে পারি, নেটওয়ার্কের কোয়ালিটি নিয়ে কথা বলতে পারি। তো আমরা যদি একজন ইউজারের কমেন্ট দেখি, একজন বলছে আই লাইক দ্য সাইজ অফ দ্য ফোন, ইটস রিয়েলি স্মল। তার মানে হচ্ছে ইউজার বলতে চাচ্ছেন যে আমি যদি বলি যে আমি সাইজ কনসেপ্টটাতে ইন্টারেস্টেড, তাহলে এখানে এক্সপ্লিসিটলি ইউজার মানে মেনশন করছেন যে দ্য ইউজার ইজ টকিং অ্যাবাউট সাইজ অফ দ্য ফোন and that is really small. So এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমাকে যদি ইউজার বলে দেয়, আমরা যদি গো ব্যাক করি যে আমার কনসেপ্ট হচ্ছে সাইজ এবং কিওয়ার্ড সাইজ ইটসেলফ ইজ এ কিওয়ার্ড, এবং সেখানে আরো যেমন স্মল আর একটা কিওয়ার্ড হতে পারে, বা বিগ বা লার্জ, এগুলো কিওয়ার্ড হতে পারে। তো এখানে আমি জাস্ট কিওয়ার্ড সার্চ করে কিন্তু আমি এটাকে অ্যানোটেট করে ফেলতে পারি, এটা খুব ইজি। কিন্তু পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, দ্য ফোন ফিটস নাইসলি ইনটু মাই পকেট উইদাউট ফলিং আউট। তার মানে হচ্ছে ফোনটা আমার পকেটে খুব মানে নাইসলি ফিট করে এবং এটা পড়ে যায় না। সো এটাও কিন্তু আসলে সাইজ নিয়েই কথা বলছে। তো কিভাবে আমরা এই সেন্টেন্সটাকেও কিভাবে আমরা অ্যানোটেট করতে পারি যে এটা আসলে সাইজ নিয়ে কথা বলছে, এখানেই হচ্ছে মেজর চ্যালেঞ্জটা। এবং ইউজার অলরেডি বলে দিয়েছে যে সাইজে সে ইন্টারেস্টেড, এবং সে হয়তো অলরেডি বলেছে যে স্মল ইজ ইন্ডিকেটিভ অফ সাইজ, বাট উই ডোন্ট সি এনিথিং হিয়ার দ্যাট উই ক্যান কোরিলেট। দেন এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে ইনকর্পোরেট করতে পারি আমাদের মডেলে, যাতে করে আমরা অ্যানোটেট করতে পারি। আরেকটা এক্সাম্পল হচ্ছে দ্য ব্যাটারি লাইফ ইজ এক্সিলেন্ট। তো ব্যাটারি লাইফ এখানে এক্সপ্লিসিটলি বলা হচ্ছে, রাইট? বাট ইমপ্লিসিট কনসেপ্টও থাকে, যেমন ফর এক্সাম্পল আমরা বলতে পারি ইউ ডোন্ট নিড টু ক্যারি এ চার্জার উইথ ইউ এনিমোর। এখন তোমার সাথে চার্জার নিয়ে তোমাকে ঘুরতে হবে না। দ্যাট বেসিক্যালি মিনস যে ব্যাটারি লাইফটা এতই বড় যে ইউ ডোন্ট নিড টু ক্যারি কেয়ার অ্যাবাউট দ্য চার্জার। সো এই ধরনের ইমপ্লিসিট যে কনসেপ্ট গুলো আমাদের ডকুমেন্টের মধ্যে থাকে, সেটা বের করাটাই হচ্ছে এই প্রজেক্টের মূল কাজ। আমি আসলে চাই না কেউ এই মডেলটার ভিতরে এখন এই মুহূর্তে ঢুকুক। there is some probabilistic modeling, mixture models, and statistical optimization that is going on,
এবং এখানে কিছু ডেটা লাইভলিহুড দেখা যাচ্ছে, এখানে কিছু টপিক দেখা যাচ্ছে, এবং প্রত্যেকটা টপিকের সঙ্গে আমরা কিছু কিওয়ার্ড দেখতে পাচ্ছি, এবং সেই কিওয়ার্ড গুলোকে দিয়ে আমরা একটা সেন্টেন্সকে মডেল করছি, এবং দেন উই হ্যাভ সাম প্রবাবিলিটিজ এন্ড সাম সুইচেস এন্ড উই আর ট্রাইং টু জেনারেট we are trying to create a generative model for the user reviews, and based on that we are doing some sort of inference. But you can always go back to my paper to find out these details. But the এখানে বেসিক মানে আইডিয়াটা হচ্ছে, আমরা যদি আমাদের কাছে যদি গামা 1 থেকে গামা কেটা টপ মানে কনসেপ্ট থাকে এবং তার রিলেটেড এই যে বাউন্ডিং বক্সে কিছু কিওয়ার্ড থাকে, তাহলে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের রিলেটেড কিছু পাই কম্পিউট করতে পারি। এবং এই পাই গুলো আসলে বেসিক্যালি মিন্স যে পাই 1 বেসিক্যালি মিন্স যে এটা মানে গামা 1 এই সেন্টেন্সটার ক্রিয়েশনে কতটুকু ভূমিকা পালন করে, মানে কতটুকু প্রপোর্শন আছে এই টপিকটার এই সেন্টেন্সে। এবং ওয়ান্স উই ক্যান ডু দ্যাট, উই ক্যান অলওয়েজ ইনফার হোয়াট ইজ দ্য ইমপ্লিসিট ফিচার। কারণ হচ্ছে যে কোনো একটা পাই যদি অনেক বড় হয় অন্য পাইগুলোর থেকে, তখন আমরা we will have like larger confidence saying like, look, this is most likely the case. So এটা হচ্ছে মূল ইনটিউশনটা। এবং কিছুটা রেজাল্ট দেখাচ্ছি। রেজাল্ট ফর এক্সাম্পল, আমরা অ্যামাজন রিভিউ নিয়ে কাজ করেছিলাম এবং সেখানে সেলুলার ফোন এবং MP3 প্লেয়ার এরকম দুইটা প্রোডাক্ট ছিল, এবং তার কিছু ফিচারও আছে, এবং আমরা তার রিলেটেড কিছু keyword যেটা user দেয়নি, কিন্তু we figured out ourselves from the initial keywords that the user provided. Those are listed here. For example, আমরা যদি সাইজের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে পকেট এবং ফিট এই দুইটা যে ওয়ার্ড, এটা আমাদের অ্যালগরিদম ফিগার আউট করতে পারে যে এটা আসলে সাইজের সাথে রিলেটেড, এটা যে জিনিসটা আগে আমাদের ইনফরমেশন ছিল না। ফর এক্সাম্পল, আমরা যদি MP3 প্লেয়ারে দেখি, যেমন বাটনের সাথে যে প্রেস এবং পজ এই শব্দগুলো রিলেটেড, এই জিনিসটা আমরা আমাদের অ্যালগরিদম ফিগার আউট করতে পারে। তো এই ধরনের কিওয়ার্ডের উপর বেস করে আমরা আসলে ডিসিশনটা নেই যে আসলে হয়তো এখানে এই ফিচার সম্পর্কে কথা বলা হচ্ছে। ফর এক্সাম্পল, আমরা যদি স্টোরেজ নিয়ে কথা বলি, তাহলে হিউজ স্টোরেজ, হিউজ শব্দটা দেখা গেল যে MP3 প্লেয়ারের কেসে হিউজ শব্দটা মোস্টলি স্টোরেজের কেসে ব্যবহার হয়, বাট হয়তো হিউজ শব্দটা অন্য কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো ওই স্টোরেজ মিন করে না, রাইট? বা স্পেস তো ডেফিনেটলি স্টোরেজ মিন করে। সো দিস আর ইন্টারেস্টিং রেজাল্টস দ্যাট উই হ্যাভ। তো that is all about annotate. এবং as I said, কেউ যদি টেকনিক্যাল পার্টটাতে মোর ইন্টারেস্টেড হয়, they should always go back to the original paper that I have. এবং এই পেপারটা CIKM 2016 তে পাবলিশ করা হয়, but I'm still working on this from the user's perspective. এবং soon আমরা একটা টুল রিলিজ করব যেটা আসলে সাধারণ মানুষরা ব্যবহার করতে পারবে বলে আশা করছি। যদি any questions so far? আচ্ছা, এখানে আমার একটা ছোট কোশ্চেন ছিল। সেখানে ওই আমরা যে প্রতিটা ফিচারের জন্য এরকম কতগুলো করে কিওয়ার্ড আমরা বের করে নিচ্ছি, এখন কোন কোন কেসে তো এমন হতে পারে সেম প্রোডাক্টের জন্য মাল্টিপল ফিচারে কিওয়ার্ড ওভারল্যাপ করতে পারে। ফর এক্সাম্পল, এখানে যে ক্র্যাকড কিওয়ার্ডটা যেমন আছে, সেখানে যেমন এটা বাটনের জন্য বলা হয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রে তো এটা আসলে ওয়ারেন্টির কেসে ওই ক্র্যাকড কিওয়ার্ডটা আসতে পারে। সো সেই কেসে এই ওভারল্যাপিং গুলো কিভাবে হ্যান্ডেল? Excellent question. So এইটার তো মানে এক্স্যাক্টলি তোমার এই কোয়েশ্চেনটার জন্য তুমি করে বললাম, কারণ আমি তুমি মনে হয় 13 ব্যাচ, রাইট? হ্যাঁ 13 ব্যাচ, জি জি। ওকে, সো তুমি করেই বললাম। এই কোয়েশ্চেনটার অ্যান্সারের জন্য আমাদের পেপারে দুইটা অ্যাপ্রোচ আছে আসলে। একটা হচ্ছে ওয়ার্ড বেসড, একটা হচ্ছে সেন্টেন্স বেসড। তো আমি যে পাইটার কথা বললাম, পাইটা ইজ বেসিক্যালি গিভিং ইউ এ প্রবাবিলিটি ওভার দ্য হোল সেন্টেন্স, বাট there is another thing যেটা আমি আসলে এখনো টেকনিক্যালি এখানে প্রেজেন্ট করিনি, সেটা আমাদের পেপারে একটা জি ভেরিয়েবল আছে যেটাকে একটা হিডেন ভেরিয়েবল বলি আমরা। এবং জি ভেরিয়েবলটা প্রত্যেকটা ওয়ার্ডের সাথে রিলেটেড, এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা করে কালার ডিস্ট্রিবিউশন কম্পিউট করে। দ্যাট ইজ বেসিক্যালি দ্য টপিক ডিস্ট্রিবিউশন অফ ইচ ওয়ার্ড। এবং আমরা দুই ভাবে আসলে এই ইনফারেন্সটা করতে পারি। একটা হচ্ছে যে পুরো সেন্টেন্সের উপরে আমরা এই টপিকের ডিস্ট্রিবিউশনটা দেখব, আর একটা হচ্ছে একটা পার্টিকুলার ওয়ার্ডের উপরে টপিক ডিস্ট্রিবিউশনটা দেখব। এবং দুই ভাবে আমরা ট্রাই করে দেখেছি, যদিও আমরা মানে বেশ কাছাকাছি অ্যাকিউরেসি পাই, বাট স্টিল সেন্টেন্স পারফর্মস বেটার।
তো এখানে তোমার কোয়েশ্চেনটা হচ্ছে যখন একটা ওয়ার্ড মানে মাল্টিপল টপিকে যখন ডিস্ট্রিবিউটেড থাকে তখন আমরা কি করব? তখন তখন আমরা যেটা করি, তখন আসলে ওয়ার্ড লেভেলের এই ডিসঅ্যাম্বিগুইটিটা দূর করার জন্য আমরা সেন্টেন্স লেভেলের ডিস্ট্রিবিউশনটা দেখি। হ্যাঁ তো আমরা সেন্টেন্সে সবগুলো ওয়ার্ড যতগুলো আছে তাদের ডিস্ট্রিবিউশনটা নিয়ে একটা গড় ডিস্ট্রিবিউশন দেখি, তখন আচ্ছা। আসলে এই অন্য ওয়ার্ডগুলো এসে মিটিগেট করে আসলে। দ্যাট ইজ দ্য আইডিয়া। এন্ড দেন এগেইন দ্য অ্যালগরিদম ইজ নট পারফেক্ট। অ্যাকুরেসি আমাদের কারেন্টলি হয়তো আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু ডেটা সেট গুলোর অ্যাকুরেসি মানে 60% এর উপর কোনোটাই না। দিস ইজ স্টিল এ ভেরি হার্ড প্রবলেম। এবং we still make mistakes 40% of the time, এবং there is not enough data in each data set to cover all the cases, যে আমাদের enough training data থাকে না সব সময়, ইউজারও প্রোভাইড করতে পারে না। তো আমরা সবসময় যে অ্যাজিউম করি আমাদের enough training data থাকবে, সেটাও থাকে না। তো যার কারণে enough training data না থাকার কারণে আমাদের ট্রেনিং প্রসেসটা এতটা রোবাস্ট হয় না, যার কারণে এই মেথডগুলো এই ছোট ডেটা সেটে অনেক সময় 60% 70% এর বেশি অ্যাকুরেট হয় না। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন ছিল, এই ডেটা সেট, আপনাদের যে ফুল ডেটা সেট, এই ডেটা সেটটা কালেক্ট করা হয়েছিল কোথা থেকে? এই ডেটা সেটটা হচ্ছে 2004 এ বিং লিউ নামে একজন প্রফেসর আছে, যে সেন্টিমেন্ট অ্যানালিসিসের খুব বিখ্যাত লোক, তার কাছে এই ডেটা সেটটা ছিল এবং উনি এটা তার ওয়েবসাইটে পাবলিক করে রেখেছিলেন। ও আচ্ছা। বাট 2014 সালে আমি মনে হয় এটা কালেক্ট করি, কিন্তু আই থিঙ্ক 15 বা 16 কোনো একটা টাইমে অ্যামাজন থেকে কমপ্লেইন দেয় এবং এই ডেটা সেটটা এখন মনে হয় না পাবলিকলি অ্যাভেলেবল। এটা হয়তো তুমি পার্সোনালি যদি প্রফেসরকে ইমেল করো তুমি পাবে, বা আমার কাছে give you the data set like for research purposes, but not officially. So officially এটা এখন আর পাবলিক না। Okay? Okay, thanks. Okay, so I think in the interest of time, let me move forward. I think একটা I have কোশ্চেন মনে হয় এসেছে ওই চ্যাটে। let me see. চ্যাট উইন্ডো তো আমার অবশ্যই এই মুহূর্তে ওপেন করা নেই। কিন্তু তুমি মনে হয় আগায় যাও। ওকে স্যার, আমারও তাই মনে হচ্ছে, কারণ আই থিঙ্ক 20 মিনিট আছে, আমি দুইটা টপিক 10 মিনিট করে বলতে চাই না। টাইম এত হার্ড লিমিট না। তো তুমি শেষ করো, তারপরে কোশ্চেনগুলো চ্যাটে আসতে থাকো, আমরা ওখান থেকে ইয়া করতে পারবো, অসুবিধা নেই। ওকে, টাইম তোমার মতো না, টাইম কোনো ব্যাপার না, আমরা অনেক কিছু শুনতে চাই। ভালো আছো তুমি? ওয়ালাইকুম, একটু লেট হয়ে গেল, তুমি বলে যাও, আমাদের টাইমের কোনো সমস্যা নাই। টাইম প্রবলেম না। ওকে, থ্যাংক ইউ। তো আচ্ছা, তো আমরা অলরেডি ম্যাডামের জন্য বলছি, ম্যাডাম যদি একটু পরে আসছেন, আমরা 3টা প্রজেক্ট নিয়ে কথা বলার কথা ছিল, তো আমরা অলরেডি একটা প্রজেক্ট নিয়ে কথা বলেছি, সো এখন আরো 2টা প্রজেক্ট নিয়ে কথা বলবো, এবং এই 2টা প্রজেক্ট কাইন্ড অফ হচ্ছে মোর নিউ, এবং আমি কাইন্ড অফ গত বছর থেকে এই 2টা প্রজেক্টের পিছনে মোর ইনভেস্টেড, এবং আমি বলতে পারি যে মানে এই 2টা প্রজেক্ট হচ্ছে কাইন্ড অফ আমার নেক্সট 5 বছরের বড় ভিশন, যেখানে আমি কাজ করতে চাই, এবং আই হোপ আই বিলিভ যে দিস আর ইম্পর্টেন্ট প্রবলেমস, এবং আমি অলরেডি কিছু আমার ফেলো কলিগ এবং স্পন্সরদের সাথে কথা বলে দেখছি। আই সি দেয়ার ইজ এ জেনারেল ইন্টারেস্ট ইন দিস ডিরেকশন, সো আই হোপ যে আপনাদের কাছে ইন্টারেস্টিং লাগবে আর কি। সো টেক্সট স্মলের আইডিয়াটা হচ্ছে টেক্সট মাইনিং ফর অল। তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো এক্সাম্পলটা হচ্ছে যে একটা আর্মি জেনারেল, যেহেতু আমাদের ডিপার্টমেন্ট অফ ডিফেন্স থেকে প্রচুর ফান্ডিং আসে, তো আমরা মাঝে মাঝে ছবি বানাই যে ডিফেন্সের মতো করে মানুষদের যাতে ইউজ করতে পারে, তাহলে ওরা একটু পয়সা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো জিনিসটা হচ্ছে এরকম যে একজন আর্মি জেনারেল, এবং সে হচ্ছে একটা পার্টিকুলার প্রজেক্টের হয়তো ইনচার্জ, এবং রেগুলার তাদের কাছে একটা ডেটাবেজে ইন্টেলিজেন্স ইনফরমেশন আসছে কোন একটা পার্টিকুলার প্রজেক্টের জন্য, সেখানে মাল্টিপল এজেন্ট ইনভলভ, তারা কাজ করছে, এবং তারা রেগুলার ইন্টেলিজেন্স ইনফরমেশন পাঠাচ্ছে, যেটা কন্টিনিউয়াসলি মনিটর বা ট্র্যাক করা সম্ভব না। তো আইডিয়াটা হচ্ছে আমি একটা ইন্টেলিজেন্ট এজেন্ট থাকবে, যার সাথে আর্মি জেনারেল কথা বলতে পারবে, এবং আর্মি জেনারেল বলতে পারবে ওকে সো আমাকে স্ট্যাটাস আপডেট দাও, আমাকে এটা সম্পর্কে, ফর এক্সাম্পল এখানে যদি আলোচনাটা আমরা দেখি, সেখানে মিশন এক্স এর 3জন এজেন্ট আছে, যেমন রিপোর্ট 1, রিপোর্ট 2 এবং রিপোর্ট 2003, ইটস জাস্ট আ র্যান্ডম নাম্বার, এবং আরেকটা সেপারেট মিশন আছে মিশন ওয়াই, আরেকটা হচ্ছে দ্যাট ইজ নট রিলেটেড টু দিস ওয়ান, বাট এই জেনারেল হচ্ছে এক্স এর ব্যাপারে ইন্টারেস্টেড, জাস্ট ফর অ্যান এক্সাম্পল।
তো সবাই ডেটা কন্ট্রিবিউট করছে এবং ইন্টেলিজেন্স ডেটা ইনফরমেশন পাঠাচ্ছে থ্রু সেন্সর্স, থ্রু দেয়ার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ রিপোর্ট অ্যান্ড অল দ্যাট। এখন এজেন্ট দ্য জেনারেল এসে বলছে যে আই ওয়ান্ট টু নো দ্য স্ট্যাটাস অফ দ্য মিশন, যে কি অবস্থা। তো তখন ও বলবো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডেটা সেট খুঁজে দেখি কি কি ইন্টেলিজেন্স ইনফরমেশন আমার কাছে আছে। সো ইটস এ মিক্সচার অফ আনস্ট্রাকচার এন্ড স্ট্রাকচার ডেটা। এখন দেন সে ওখান থেকে ঘুরে ফিরে বললো যে ওকে, আমার কাছে এই প্রজেক্টের একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে আইসিস যে লিডার তাকে হয়তো লোকেট করা সম্ভব হয়েছে, এবং 3টা সোর্স এটা বলছে যে তার লোকেশন সম্পর্কে একটা আইডিয়া আছে। তো তখন জেনারেল বলছে দিস ইজ অল হাইপোথেটিক্যাল অফকোর্স, এবং বলছে যে কোনো ইউনিক ইনফরমেশন আছে কিনা। তখন ও বললো যে অমুক এজেন্ট 342 or সামথিং বলতে চাচ্ছে যে there is something about সুইসাইড ভেস্ট, যেটা মেনশন করা হচ্ছে, যেটা অন্য এজেন্টরা মেনশন করেনি। তার মানে এই ইনফরমেশনটা ফার্দার ভেরিফিকেশনের দরকার আছে। তো সেই ইনফরমেশনটা এখন এটা ডিপেন্ড করছে আমার জেনারেলের উপরে, যে সে আসলে এটা এই ইনফরমেশনটা কিভাবে ব্যবহার করবে। আচ্ছা, তারপরে জেনারেল আরো জানতে চাচ্ছে যে লোকেশন এক্স্যাক্টলি নিয়ে কেউ কথা বলছে কিনা। তখন ও আবার লিস্ট আউট করবে যে আচ্ছা ঠিক আছে, হয়তো কেউ বলছে যে এটা সিরিয়াতে, কেউ বলছে ইরাকে। তো সব মানে ইনফরমেশনটা কতটুকু, আমরা যদি একটা ওভারঅল পিকচার দেখার চেষ্টা করি যে যতগুলো ইনফরমেশন আমাদের কাছে আছে সেখান থেকে আমরা কতটুকু মানে কনফিডেন্স নিয়ে আসতে পারি যে এই পার্টিকুলার ইনফরমেশনটা কতটুকু অথেন্টিক, কতটুকু রিলায়েবল, এবং সেটা যদি আমাদেরকে মাল্টিপল সোর্স থেকে আমরা ভেরিফাই করতে পারি, দ্যাট ইজ হেল্পফুল। সো এরকম একটা এজেন্ট আমরা চিন্তা করছি যেখানে প্রচুর ডেটা মানে প্রচুর ইনফরমেশন থেকে সে আমার প্রয়োজন মতো ইনফরমেশন সে এক্সট্রাক্ট করে আমাকে দিবে, বাট অ্যাট দ্য সেম টাইম সে মানে সেমান্টিক্যালিও অ্যানালাইজ করবে আমার ইনফরমেশন ব্যাংককে, যে আমরা জানতে চাই যে যেই ডেটা আমার কাছে আছে তার ভিতরে কমনালিটি কি, তার ভিতরে ডিফারেন্স কি, এবং মোস্টলি এই চ্যালেঞ্জটা হচ্ছে আনস্ট্রাকচার ডেটা, মোস্টলি টেক্সট ডেটার উপরে। তো সেটার জন্যই আসলে টেক্সট মাইনিং ফর অল। এবং আমরা যদি এক্সাম্পলটা দিই, যে আমরা যদি একটু ভিতরে ঢোকার চেষ্টা করি যে আসলে এখানে কি দরকার, এখানে আসলে দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে সেমান্টিক মেশিন এবং আরেকটা হচ্ছে ডায়ালগ সিস্টেম। তো সেমান্টিক মেশিনটা হচ্ছে বেসিক্যালি এই পার্টটা, আমরা যে ছবিতে ফিরে যাই, এই যে ডেটাবেজে এই যখন ব্যাক করে যে ইনফরমেশন গুলো পাচ্ছে এবং তার উপর অ্যানালাইসিস করে যে সেই যে ফিডব্যাকটা ইউজারকে দিচ্ছে, এই রেসপন্সটা যে তৈরি করছে যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি যে 3টা সোর্স কনফার্ম করেছে যে দেয়ার ইজ এ আইসিস লিডার হ্যাজ বিন লোকেটেড। এই যে সেমান্টিক্যালি প্রসেসিংটা, সেটা হচ্ছে সেমান্টিক একটা মেশিন দিয়ে করতে হবে। আর সেকেন্ড পার্টটা হচ্ছে একটা ডায়ালগ সিস্টেম। সো দ্যাট পার্ট ইজ বেসিক্যালি আমার কাছে অলরেডি সেমান্টিক রিপ্রেজেন্টেশন আছে, আমি এখন কথা বলতে চাই, কমিউনিকেট করতে চাই আমার ইউজারের সাথে, এবং আমি তার ফিডব্যাকটা নিতে চাই, তার রিকোয়ারমেন্টটা বুঝতে চাই। তো সেইটা করার জন্য আমাদেরকে একটা ডায়ালগ সিস্টেমের মধ্যে ভার্বালি এনগেজ হতে হবে আমাদের ইউজারের সাথে। সো এই দুইটা পার্ট হচ্ছে বেসিক্যালি এই বড় প্রজেক্টের আন্ডারে, এবং আমি মেইনলি এখন আসলে সেমান্টিক মেশিন বিল্ড আপ করার জন্য মেইনলি কাজটা করছি। তো আইডিয়াটা হচ্ছে যে তাহলে এই সেমান্টিক মেশিনটা কিভাবে বানাবো। তো বানানোর জন্য আমাদের আসলে যেটা দরকার সেটা হচ্ছে, আমি যদি বলি একজন ডাক্তার বা একজন আর্মি জেনারেল বা একজন টিচার, সে টেক্সট মাইনিং করতে চায়, এখন আমি তাকে যে যদি বলি যে ইউ ক্যান ডু ওয়ার্ড ভেক্টরস, ইউ ক্যান ডু রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কস, ইউ ক্যান ডু প্রবাবিলিস্টিক লেটেন্ট সেমান্টিক অ্যানালিসিস এলডিএ, দেন ডক্টর বলবে যে ঠিক আছে আমার দরকার নেই, আমি আমার কাজে ফেরত চাই। তো সেটা না করে আমি এরকম কিছু করতে পারি কিনা যে আমি ডাক্তারকে বলবো যে যেটা ডাক্তারকে ইজিলি এক্সপ্লেইনেবল। ফর এক্সাম্পল, আমার কাছে যেটা সবচেয়ে ইনটিউটিভ মনে হয়েছিল সেটা হচ্ছে যে সেট থিওরি। তো আমি একটা ল্যাঙ্গুয়েজ বানাবো যেটা সেট থিওরির মতো। আমি যদি বলি যে এ একটা সেট, বি একটা সেট, তাহলে আমি যদি এ ইন্টারসেকশন বি বলি, তার মানে হচ্ছে এ আর বি এর মধ্যে কমন যে এলিমেন্ট গুলো আছে সেটা আমি নিয়ে আসবো। আমি যদি বলি এ ইউনিয়ন বি, তাহলে আমি এ আর বি বোথ সেটের মধ্যে যত এলিমেন্ট আছে ডুপ্লিকেট রিমুভ করে সবগুলো নিয়ে আসবো। আর আমি যদি এ মাইনাস বি বলি, তাহলে আমি এর ভিতরে যেগুলো ইউনিক আছে যেটা বিতে নেই সেগুলোকে নিয়ে আসবো। এই জিনিসগুলো ডাক্তারকে বোঝানো সহজ, এই জিনিসগুলো একজন টিচারকে এক্সপ্লেন করা সহজ, একজন আর্মি জেনারেলকেও বোঝানো সহজ, কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর টেকনিক্যাল টার্ম বোঝানো সহজ না। তো আমার আইডিয়াটা ছিল হচ্ছে এটা, যে তাহলে আমরা সেমান্টিক অ্যানালিসিসের জন্য এরকম টেক্সটের রিলেটেড সেট লাইক অপারেটর বের করতে পারি কিনা, ডিজাইন করতে পারি কিনা। তো টেক্সটের অ্যানালজি দিয়ে টেক্সটের কনটেক্সটে সেট অ্যানালজি থেকে আমরা অপারেটর ডিজাইন করতে পারি কিনা, সেমান্টিক অপারেটর। তো আমরা 3টা অপারেটর কথা বলি, একটা হচ্ছে টেক্সট ইন্টারসেক্ট, একটা হচ্ছে টেক্সট ইউনিয়ন, একটা হচ্ছে টেক্সট ডিফারেন্স। সো টেক্সট ইন্টারসেক্ট হচ্ছে
যেখানে আমরা দুইটা পিস অফ জাস্ট প্লেন পিস অফ টেক্সট নিব এবং আমরা অ্যানালাইসিস করে বলবো যে এখানে কমন কি কথাবার্তা বলা হচ্ছে। টেক্সট ইউনিয়ন হচ্ছে বেসিক্যালি আমরা দুইটা টেক্সট নিব এবং আমরা দুইটা টেক্সটকেই সামারি করব, কে কি কথা বলেছে সেরকম ভাবে, যে অমুক এটা বলেছে, তমুক এটা বলেছে এবং দুইজন মিলে এটা বলেছে। আর ডিফারেন্স হচ্ছে বেসিক্যালি ইউনিক ইনফরমেশন কি দিচ্ছে, যে আচ্ছা শুধু এই দাবিটা করছে, ও এই দাবিটা করছে না। সো এখন কথা হচ্ছে যে এগুলো যদি আমরা করি তাহলে আমাদের লাভটা কি, মানে এগুলো করে আমরা কি পেলাম, রাইট? সো কি পেলাম সেটা হচ্ছে কাইন্ড অফ একটা এক্সাম্পল হচ্ছে এরকম জিনিস পেলাম। আমরা দেখতে পারি যে এখানে একটা এজেন্ট আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা লেফট উইং এর থেকে একটা নিউজ আর্টিকেল, একটা রাইট উইং এর নিউজ আর্টিকেল, এবং লেফট উইং এর নিউজ আর্টিকেলটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ব্লু কালার এবং রাইট উইংটাকে আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি, যেটা আমেরিকার ইলেকশন সামনে আসছে, তো সবাই সেটা নিয়েও খুব বেশি এখন উত্তেজিত এবং যার কারণে এই এক্সাম্পলটা এখন বেশি রেলিভেন্ট। তো আমার কাছে একই ঘটনার দুইটা নিউজ আর্টিকেল আছে, দুইটা নিউজ এজেন্সি রিপোর্ট করছে সেম ইভেন্টটাকে, এবং রাইট উইং এবং লেফট উইং থেকে আমরা যদি দেখি এটা একটা অ্যাবর্শন টপিকের আর্টিকেল, যেখানে সুপ্রিম কোর্ট মানডেতে কেন্টাকি অ্যাবর্শন লকে অ্যালাউ করছে, মানে সেটাকে ইন প্লেসে রাখছে। এটা হচ্ছে মূল ঘটনা। আমরা যদি এই ইন্টারসেক্ট পার্টটা থেকে দেখি, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট লিভস Kentucky ultrasound law in place. That is the like core information or like fact that happened. But আমরা যদি অ্যাকচুয়াল আর্টিকেল গুলোতে দেখি, এর সাথে কিছু বায়াস বা কিছু ভিউ পয়েন্ট, পলিটিক্যাল পার্সপেক্টিভ অ্যাড করা আছে। যেমন রাইটের পার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যাবর্শনিস্ট এই টার্মটা ব্যবহার করা হচ্ছে, যেটা রাইট উইং এর লোকজন ইউজ করে। তারপর যে হিয়ার দ্য হার্ট বিট অফ দ্য ফেটাস বিফোর টার্মিনেটিং ইট, এখানে বলা হচ্ছে যে মানে কতটা অমানবিক একটা বাচ্চাকে, যার জীবন আছে, তাকে মেরে ফেলা হচ্ছে। So this is the kind of terminology and perspective that right wing people actually puts on the topic of abortion. But if you look at the left wing, they are more interested about regardless of patient's wishes. So এখানে মানে still আমাদের abortion lawটা in place, but then আল্ট্রাসাউন্ডটাকে পারফর্ম করতে হবে and show and describe it to the patient regardless of the patient's wish. So পেশেন্টের উইশটাকে, একজন ব্যক্তির স্বাধীনতাকে বড় করে দেখা হচ্ছে লেফট উইং এ। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা যদি দুইটা রিপোর্ট আমাদের কাছে থাকে এবং দুইটা ডিফারেন্ট সোর্স, আমরা যদি ভেরিফাই করতে চাই what is the common thing they claimed, the common thing is basically সুপ্রিম কোর্ট আল্ট্রাসাউন্ড লকে ইন প্লেসে রেখেছে, তারা এটাকে বহাল রেখেছে। So that is the information we have. But then we also have difference. If we do left minus right, then আমরা দেখতে পাই যে এখানে পেশেন্টের ব্যক্তি স্বাধীনতার উপরে একটা হস্তক্ষেপ বলে চিন্তা করা হচ্ছে। যদি রাইট মাইনাস লেফট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাবর্শনিস্ট এর চোখে দেখা হচ্ছে একটা লেবেল দেওয়া হচ্ছে এবং যে একটা জীবনকে হত্যা করা হচ্ছে সেটা ভালো কাজ নয়, সেরকম একটা সেন্টিমেন্ট তৈরি করা হচ্ছে। তো এই ধরনের আমরা ইন্টারেস্টিং অ্যানালিসিস করতে পারবো, এবং আমরা যদি কোনো নিউজ অ্যানালিস্ট আমাদের টুলটা ইউজ করতে চায়, সে খালি বলবে যে আই ওয়ান্ট টু ডু ইন্টারসেকশন, I don't care about machine learning, I don't care about natural language processing, I don't know any neural networks, I don't know deep learning, but I still want to do it, and they can do it with this. They will just say I want to do intersect. They will just press a button or maybe write one line of code saying, okay, I want to do T1 intersection T2. That's it. Or I want to do T1 minus T2. Okay. আরেকটা এক্সাম্পল দেখাই। সো এটা এগেইন ফার্স্ট কনভারসেশনটার রেসপেক্টে। সো একজন এজেন্ট বলতেছে যে আইসিস লিডার হ্যাজ বিন লোকেটেড, অন্য এজেন্টও বলছে যে আইসিস লিডার হ্যাজ বিন লোকেটেড, বাট একজন বলছে যে সে সিরিয়াতে লোকেটেড, আরেকজন বলছে ইরাকে লোকেটেড, রাইট? আরেকজন বলছে যে সে সুইসাইড ভেস্ট পড়ে আছে, কিন্তু অন্যজন এরকম কোনো ইনফরমেশন দেয়নি। তো তাহলে এখন আমি যদি জেনারেল হই এবং আমার কাছে যদি ইনফরমেশন গুলো আসে সামারি করে, তাহলে কি সামারি আসবে হচ্ছে যে লিডার হ্যাজ বিন লোকেটেড, বাট একজন বলছে যে সুইসাইড ভেস্ট পরে সে সিরিয়াতে আছে, আরেকজন বলছে যে একটা টানেলের মধ্যে সে ইরাকে আছে। সো এখন আমার কাছে দুইটা সর্ট অফ ইনফরমেশন আছে। সো আমরা যদি ডিফারেন্স এবং ইন্টারসেকশন করি, এই ধরনের ইনফরমেশন এবং ইউনিয়ন করে আমরা এই ধরনের ইন্টারেস্টিং অ্যানালিসিস করতে পারি। ওকে, তাহলে আসলে পুরো কাজটা কিভাবে করব? এগেইন আমি আসলে এই টেকনিক্যাল ডিটেইলসের ব্যাখ্যাতে এই মুহূর্তে যাচ্ছি না, বাট জাস্ট একদম হাই লেভেল যদি ওভারভিউ দেই,
হাই লেভেল ওভারভিউটা হচ্ছে এই পার্টটা হচ্ছে মেইনলি ইন্টারঅ্যাক্টিভ মডিউল, নিচের পার্টটা যেটা আমরা লোকাল রিপ্রেজেন্টেশন বা ইন্টারঅ্যাক্টিভ মডিউল বলছি। সো এখানে দুইটা পিস অফ টেক্সট আমরা দেখতে পাচ্ছি, T1 আর T2, যদিও এটা রেস্ট্রিকটিভ না, কারণ আমরা এই অপারেটর গুলোকে ক্যাসকেডিং অপারেশনে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা T1 ইন্টারসেকশন T2 করলাম, তারপরে বললাম যে আচ্ছা এর সাথে ইউনিয়ন অফ T3 এবং তার সাথে মাইনাস অফ T4 এন্ড অল দ্যাট। সো আমরা কমপ্লিকেটেড অ্যালজেব্রিক মানে সেট অপারেশন করতে পারি এখানে বেসড অন আমাদের নিড। বাট আমরা ডিফারেন্ট ওয়ার্কফ্লো তৈরি করতে পারি এবং এক একটা ওয়ার্কফ্লো হয়তো এক একটা সেমান্টিক মিনিং আমাদেরকে দেবে এবং ইনফাইনাইট পসিবিলিটি তৈরি করা সম্ভব। তো এখানে আমরা জাস্ট দুইটা টেক্সট দেখাচ্ছি এবং একটা পার্টিকুলার রিপ্রেজেন্টেশন অফ আর, এবং এই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে কাইন্ড অফ মানে আমি কি মানে টপিক লেভেলে ইন্টারেস্টেড, নাকি আমি কিওয়ার্ড লেভেলে ইন্টারেস্টেড, নাকি আমি মোর ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশন, আমি যদি অ্যাডভান্স ইউজার হই আমি ওটাতেও ইন্টারেস্টেড হতে পারি। এবং আমি এই এপসাইলনটা হচ্ছে আমাদের অপারেটর, যে আমি কি ইন্টারসেক্ট করব না ডিফারেন্স করব, নাকি আমি ইউনিয়ন করব, নাকি নেগেশন করব, যেটা আমরা এখনো সাপোর্ট করি না, বাট এই ধরনের কাজ আমরা করব কিনা, কাইন্ড অফ এ বুলিয়ান অ্যালজেব্রা থিং অন টেক্সট। সো এটা করার পরে আমরা আমরা লোকালি কিছু ইন্টারঅ্যাক্টিভ মডেল থেকে প্রসেস করব, কিছু আমাদের প্রি ট্রেনিং থাকবে, গ্লোবাল কর্পাস থেকে আমাদের কিছু সেমান্টিক মডেল লার্ন করা থাকবে, এবং বেসড অন দ্যাট we will create some representation that actually captures the semantic meaning of this epsilon operator, এবং সেটার উপর থেকে আমরা আবার রিভার্স ট্রান্সফর্ম করে টেক্সটটা জেনারেট করব। It's kind of like a very high level overview that the current TextMol project has. ওকে, এবং এটা দেখাচ্ছে হচ্ছে আমাদের ক্যাসকেডিং অপারেশনটা। সো আমাদের দুইটা টেক্সট পিস আছে, একটা রিপ্রেজেন্টেশন আছে এবং একটা অপারেশন আমরা ইউজ করলাম, সেটাকে আমরা পাইপলাইনে পরবর্তীতে পাঠিয়ে দিলাম, একটা নতুন টেক্সট নিলাম T4 এবং তার উপরে আরেকটা নতুন অপারেটর ইউজ করলাম, এবং we just keep doing this thing like in a cascaded fashion. So that's what this is saying. Okay, so আরেকটা এক্সাম্পল ইউজ কেস দিই, দেখা যাক যে আমরা মানে এই টেক্সটমল দিয়ে কি করতে পারি। ফর এক্সাম্পল দেখা যাক যে আমরা একটা পেপার রিভিউ হচ্ছে এবং সেখানে 4 জন রিভিউয়ার আছে, এবং 4 জন রিভিউয়ারের গোল এখন একজন সিনিয়র প্রোগ্রাম কমিটি মেম্বার আছে যিনি আসলে রাইট করবে একটা মেটা রিভিউ রাইট করতে চান। এখন কোয়েশ্চেন হচ্ছে তাহলে কি করব, আমি যদি আমার টেক্সটমল কি ইউজ করতে চাই তাহলে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি ফার্স্ট যেটা করতে পারি যে 4টারই আমি ইউনিয়ন নিয়ে নিতে পারি। আচ্ছা, 4টার ইউনিয়ন নিলে প্রবলেম কি, 4 জন রিভিউয়ার আসলে দেখা যাচ্ছে 4 রকম কথাবার্তা বলতেছে এবং সব কিছু আমার নিয়ে আসতে হবে, এবং কমনালিটি হয়তো রিভিউয়ারদের মধ্যে খুব কম থাকে, মানে বেশিরভাগ রিভিউয়ারই উল্টাপাল্টা কথাবার্তা বলে। আই থিংক যারা পেপার অলরেডি সাবমিট করে ফেলছি তারা জানি। তো এটা হয়তো খুব বেশি মিনিংফুল নাও হতে পারে। আরেকটা ওয়ে কি, তাহলে আমরা সবাই কমন কি বলছে সেটা নিই, 4টা রিভিউয়ার কমন কোন পয়েন্টে বলছে সেটা যদি আমরা নেওয়ার চেষ্টা করি ইন্টারসেকশন করে, তাদের রিভিউটা নিলাম, ইন্টারসেকশন অ্যাপ্লাই করলাম। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে 4 জন রিভিউয়ার কখনোই সেম কথা বলবে না, মানে আমরা এরকম সেটটা আসলে এমটি হয়ে যাবে। কারণ হচ্ছে যে এটা পাওয়া খুব ডিফিকাল্ট যে 4 জনই একটা পয়েন্টে মানে পিন ডাউন করছে, কারণ ইন্ডিপেন্ডেন্ট রিভিউ। তাহলে হোয়াট অ্যাবাউট দিস, আমরা চাই সেই পয়েন্টগুলোই মেটা রিভিউতে আনবো যেটা অ্যাটলিস্ট 2 জন রিভিউয়ার 4 জনের মধ্যে যেই কনসেপ্টটা রেইজ করেছে। যেমন হয়তো কেউ বলেছে যে কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি রিপোর্ট করা হয়নি, 2 জন রিভিউয়ার যদি অ্যাটলিস্ট বলে তাহলে দ্যাট ইজ এ ভ্যালিড পয়েন্ট। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তাহলে পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন নিতে পারি রিভিউয়ার গুলোর, রিভিউয়ার এ বি, বি সি, রিভিউয়ার সি ডি, এরকম যত কম্বিনেশন হয় পেয়ার ওয়াইজ নিয়ে তারপরে সেই পেয়ার ওয়াইজ ইন্টারসেকশন গুলোকে ইউনিয়ন করে ফেলতে পারি। সো দ্যাট উইল গিভ আস এ মোর রিয়েলিস্টিক। এবং এখানে সুবিধাটা হচ্ছে যদি এটাও আমাদের রিয়েলিস্টিক কিছু না দেয়, উই ক্যান ট্রাই another workflow or expression that can give us a separate meta review, এবং the user যে senior program committee member they can play with all these kind of different operators in different combinations to try and generate different kind of meta reviews for the particular paper. So that is like again another use case of what we can do with this kind of TextMol things. Okay, so a part done.
কোয়েশ্চেন হ্যাঁ, একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল। টেক্সট তো আসলে অনেক হিউজ। এখন এই কেসে আমরা যখন ইন্টারসেকশন নেই তখন অনেক কেসেই আমরা সাধারণত টেক্সটের এত হিউজ ইনফরমেশন থেকে আমরা একটা স্মল ফিচার, মানে যেটা আমরা বলি ল্যাটেন্ট ভেরিয়েবলে, আমরা ছোট্ট একটা ডাইমেনশনালিটি রিডাকশন করে খুব ছোট কিছু ফিচারের মধ্যে নিয়ে আসি, যাতে আমাদের জিনিসটা অনেক ক্ষেত্রে ওই যে আমরা ভেরিয়েশনাল অটো এনকোডারে যেমন আমাদের জেনারেট করতে সুবিধা হয়, সেজন্য আমরা ছোট একটা ফিচারে নিয়ে আসি। এখন টেক্সটের ক্ষেত্রেও ইন্টারসেকশন, ইউনিয়ন বা মাইনাস এই ধরনের অপারেটর গুলোর ক্ষেত্রে ওই ধরনের ছোট ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন আনা কি হেল্পফুল হয় কি না, মানে আপনার এক্সপেরিয়েন্স কি বলে? রাইট, সো তুমি ভেরি গুড কোয়েশ্চেন এগেইন। যদি দেখো এই যে চারটা আমাদের ইনপুট আছে, তারপরে একটা হচ্ছে আর, এই আরটাই হচ্ছে রিপ্রেজেন্টেশনটা। সো এই হোল ফ্রেমওয়ার্কটা ইজ ভেরি জেনারেল, একেবারে মানে যতটুকু জেনারেল হওয়া সম্ভব। এবং এই আরে আমরা একেবারে কিওয়ার্ড লেভেলে কথা বলতে পারি, ইউনিগ্রাম, আমরা বাইগ্রাম লেভেলে কথা বলতে পারি যেখানে ওয়ার্ড পেয়ার, আমরা রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কের হিডেন লেয়ারকে আমরা রিপ্রেজেন্ট হিসেবে ধরতে পারি, যেখানে তোমার এনকোডার, ডিকোডার, ফরম্যাট, ট্রান্সফর্মার, অ্যাটেনশন, এনিথিং দ্যাট ক্যান বি পুট ইনটু দিস আর, ডিপেন্ডিং অন what you are comfortable with. It depends on the user. যদি মনে করে যে না attention, I don't understand this, I will just do keyword analysis, fine. কেউ যদি মনে করে যে আমি টপিক অ্যানালিসিস বুঝি, I will do topic analysis, that is fine. কেউ যদি অ্যাডভান্স ইউজার হয় এবং মনে করে যে না আমরা আসলে ডিস্ট্রিবিউটেড রিপ্রেজেন্টেশনে যাব, এনকোডার ডিকোডার মডেলে যাব, ওয়ার্ড ভেক্টর কম্পিউট করব, ফাইন, গো হেড। ওকে, আমার একটা ছোট প্রশ্ন আছে, সেটা হলো কি a মাইনাস b যদি আমি করি তাহলে আসলে এমন কিছু আসবে যে অনেক টেক্সট চলে আসবে যেগুলো আসলে হয়তো খুব একটা মানে দরকার নাই, ইনফরমেশন ক্যারি করে না, আর কিছু টেক্সট আসবে আসলে হয়তো খুব ইনফরমেশন ক্যারি করে। এই দুইটার মধ্যে পার্থক্য কিভাবে করতেছেন, বা মানে সিগনিফিকেন্স একটা মানে কতটুকু ইনফরমেশন ক্যারি করে? রাইট, সো ইনফরমেশনের মানে কয়েকটা মেজার আমরা নিতে পারি। একটা হচ্ছে তো মানে তোমার কোয়েশ্চেন যদি হয় a মাইনাস b আমি করলাম এবং b তে দেখা যাচ্ছে যে মানে a তে অনেক আননেসেসারি ইনফরমেশন আমার কাছে আছে, রাইট? দুইটা লেভেলে এটা হ্যান্ডেল করা সম্ভব। একটা হচ্ছে যে আমি যদি a মাইনাস b, আমি এখানে একটা কোয়েরি সেন্ট্রিক ভিউ আনতে পারি, যে ইউজার যদি মনে করে যে সে শুধু তার, একটা হচ্ছে যে আমি জেনারেল জানতে চাই a মাইনাস b তে কি হয়, আরেকটা হচ্ছে আই হ্যাভ সাম গোল ইন মাইন্ড, এবং যখন তোমার কাছে গোল থাকবে দেন ইউ উইল হ্যাভ এ কোয়েরি, যে আমি আসলে এই কোয়েরির রেসপেক্টে জানতে চাই a মাইনাস b কি হবে। এবং তোমার যখন ওই কোয়েরিটা থাকবে তখন তুমি কাইন্ড অফ ইউ ক্যান কাম আপ উইথ এ র্যাঙ্কিং ওয়ে অফ র্যাঙ্কিং ভিউ অফ দি হোল কর্পাস। ফর এক্সাম্পল, তুমি যদি বলো যে আমি শুধু ইন্টারেস্টেড জানতে যেখানে খুলনা ডিস্ট্রিক্টের কিছু একটা ইনফরমেশন আছে, দেশের অন্য জায়গায় কি হচ্ছে সেটা এই মুহূর্তে আমি ইন্টারেস্টেড না, তো তখন ইফ উই হ্যাভ এ সেমান্টিক mapping or semantic representation, for example word vector, topic modeling or anything for the district Khulna, then based on the query Khulna আমরা যেটা করতে পারি, a থেকে যে টেক্সট গুলো আমরা পেলাম a minus b করে, তার ভিতরে একটা র্যাঙ্কিং করতে পারি with respect to the relevance, with respect to the keyword Khulna, মানে এই যতগুলো আমার ইনফরমেশন আছে, বাস আমাদের যদি এক একটা ইউনিট হয় হচ্ছে এক একটা সেন্টেন্স, তাহলে আমরা সেন্টেন্স গুলোকে র্যাঙ্ক করতে পারবো উইথ রেসপেক্ট টু দ্য রেলিভেন্স অফ খুলনা, এবং দেন বেসড অন দ্যাট আমরা খালি জাস্ট টপ 5টা দেখাবো, বাকিগুলো দেখাবো না। বাট মানে দ্য ওয়ে ইউ অনলি নো সামথিং ইজ নন রেলিভেন্ট বাই আস্কিং দ্য ইউজার, saying tell me what is relevant to you, because unless you talk to the user you don't know what is relevant to them. Make sense? Okay, so আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করছি, পরে আমি কোশ্চেন গুলো নিব আবার। ওকে, সো দ্য ফাইনাল ওয়ান যেটা আমি বলবো মোর অ্যাম্বিশিয়াস এবং মোর kind of, this is something I started like during my postdoc at MIT, and আমার বস যখন প্রবলেমটা আমার হাতে তুলে দেয়, সেই প্রবলেমটা গত এক বছরে মানে ভাঙতে চেঞ্জ করতে এখন কমপ্লিটলি উই হ্যাভ এ ডিফারেন্ট প্রবলেম, বাট স্টিল দ্য প্রজেক্ট ইজ নেমড দ্য সেম। এবং এখন আমাদের ভিউটা হচ্ছে অনেক রিভাইজড, এবং এটার করেসপন্ডিং একটা ভিশন পেপার আমরা অলরেডি কম্পিউটিং সার্ভেতে সাবমিট করে রাখছি, এবং ওটা রিভিউ খুব দ্রুত পাবো আর কি, আশা করছি। সো জিনিসটা হচ্ছে যে আমরা এখন একটা এজেন্ট বানাবো যে আমাদের সাথে কথা বলবে অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট। সো বেসিক্যালি আমরা একটা চ্যাটবট বা একটা ইন্টেলিজেন্ট এজেন্ট ডিজাইন করতে যাচ্ছি, যে হচ্ছে আমার ভার্চুয়াল ডেটা সায়েন্টিস্ট, এবং সে
নট নেসেসারিলি একটা ফিজিক্যাল ডিভাইস হতে হবে, ইট ক্যান বি লাইক অ্যান অ্যাবস্ট্রাক্ট এজেন্ট, এবং সে আমাদের সাথে কথা বলবে এবং আমাদের নিড বুঝবে এবং আমাদের ডেটা সে নিবে এবং তারপরে অ্যানালাইসিস করে আমাদেরকে কিছু রেজাল্ট দিবে উইদাউট ইন্টারভেনশন ফ্রম এ হিউম্যান ডেটা সায়েন্টিস্ট। এবং আমরা দেখার চেষ্টা করছি কতটুকু পুশ করা সম্ভব। উই আন্ডারস্ট্যান্ড যে এখানে রিপ্লেস করা ইজ নট দ্য গোল এবং রিপ্লেস করা পসিবলও না এবং সেটা গোলও না এই কাজে। বাট কাজটার গোল হচ্ছে ডেটা সায়েন্টিস্টের যদি আমি এফিসিয়েন্সি বাড়াতে পারি হিউম্যান, এবং সেকেন্ড গোলটা হচ্ছে আমরা যদি ডোমেইন এক্সপার্ট যারা তাদেরকে ডিরেক্টলি কাইন্ড অফ একটা টুল দিতে পারি যেটা তারা ডিরেক্টলি প্লে করতে পারে ডেটা সায়েন্স টাস্ক সলভ করার জন্য। তো আজকের যদি আমরা মানে কারেন্ট প্র্যাকটিসটা দেখি ডেটা সায়েন্টিস্টের, তো মানুষ আসলে কি করছে পাইপলাইনে। সো বেসিক্যালি আমাদের এই কয়েকটা স্টেপ আমরা আইডেন্টিফাই করেছি। সো ফার্স্ট স্টেপটা হচ্ছে টাস্ক ফর্মুলেশন। আমাদেরকে ফর্মুলেট করতে হবে হোয়াট ইজ দ্য টাস্ক, এবং এই মানে আমরা কি রিগ্রেশন করব, আমরা কি ক্লাসিফিকেশন করব, আমরা কি টাইম সিরিজ ফোরকাস্টিং করব, হোয়াট ইজ দ্য টাস্ক। এবং এটা করার পরে আমাদেরকে আসলে প্রেডিকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়, এবং এই টাস্ক ফর্মুলেশনটা কিন্তু এন্টায়ারলি আসলে হিউম্যানরাই করে। এই অবস্থাতে there is no automation in this step. Prediction engineering most of the time হিউম্যানরাই করে, মোস্টলি হিউম্যানরাই করে, এবং সেখানে কাজটা হচ্ছে ওকে দিস ইজ মাই টাস্ক, তাহলে আমার টার্গেট অ্যাট্রিবিউট কি হবে, আমার ফিচার ভেক্টর এখন আসেনি কিন্তু আমার ট্রেনিং এক্সাম্পলটা কি হবে, জাস্ট এক্সাম্পলটাকে পিক করা আগে। তারপরে হচ্ছে আমার পজিটিভ নেগেটিভ এক্সাম্পলের ডিস্ট্রিবিউশনটা কি হবে। তো এই যে ইনফরমেশন গুলো, এবং আমি যদি একটা লেবেল ক্রিয়েট করতে চাই, লেবেলটাকে আমি কিভাবে ক্রিয়েট করব যেটা ইমিডিয়েটলি আমার ডেটা সেটে নাই, তো সেই জিনিসগুলোকে অ্যানোটেশনটা কিভাবে হবে, এগুলো সব হচ্ছে প্রেডিকশন ইঞ্জিনিয়ারিং আন্ডারে। এটাও আসলে মোস্টলি হিউম্যানাইজড। ফিচার ইঞ্জিনিয়ারিং এরপরের স্টেপ। তো ফিচার ইঞ্জিনিয়ারিংও আসলে আমি বলবো কারেন্টলি it's a mixture. There are a lot of tools that gives you automatic features, but then at the end of the day humans always come up with new features saying like এই ফিচারটা আমরা অ্যাড করে দেখি যে এটাতে মেশিন লার্নিং এর অ্যাকুরেসি বাড়ে কিনা। সো ফিচার ইঞ্জিনিয়ারিং। তারপরে হচ্ছে অ্যাকচুয়াল মেশিন লার্নিং, যেখানে আমাদের মোস্ট অফ দি রিসার্চ এখন হয় এবং মোস্ট অফ দি ওয়ার্ক আর ফোকাস, যে আচ্ছা কি একটা নতুন মেশিন লার্নিং অ্যাপ্রোচ দিব, এবং অল্টারনেটিভ মডেল এক্সপ্লোরেশন এটিভি। সো এরপরে হচ্ছে যে কি আচ্ছা ঠিক আছে হাইপার প্যারামিটারটা একটু চেঞ্জ করি, একটু টেস্টিং করি, একটু ভ্যালিডেশন করি, আবার চেঞ্জ করি, এই জায়গায় হচ্ছে আমাদের মূল ফোকাসটা। কিন্তু আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে মানে লুক মেশিন লার্নিং ইজ নট জাস্ট মেশিন লার্নিং অ্যান্ড অল্টারনেটিভ মডেল এক্সপ্লোরেশন, বাট এর আগে পরে অনেক কাজ আছে। ফর এক্সাম্পল যখন আমি রেজাল্টগুলো পেলাম সেটাকে সামারি করতে হবে, সেটাকে আমার রেকমেন্ড করতে হবে, আমাকে প্রেজেন্ট করতে হবে। তারপরে হচ্ছে যে ইনিশিয়ালি আমাকে টাস্কটাকে ফর্মুলেট করতে হবে, আমাকে ট্রেনিং এক্সাম্পলগুলোকে কালেক্ট করতে হবে ডেটাবেজে গিয়ে, আমাকে রেলিভেন্ট ডেটাগুলোকে আমাকে তৈরি করে ট্রেনিং টেস্টিং সেট কনস্ট্রাক্ট করতে হবে। সো এই অল দিস আর লাইক ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কস যেটা আমাদের করতে হবে, বাট এটা করা হচ্ছে না। তো সেখানে আমরা যদি দেখাই যে টাস্ক ফর্মুলেশনে আমরা এই যে বটলনেকটা দেখাচ্ছি, এই বড় মানে ডিপ কালারের লাল মানে হচ্ছে এই জায়গাগুলো হাইলি ম্যানুয়াল। এখানে মানে মানুষজন কথাবার্তা বলে বারবার ইটারেটিভলি লুপের মধ্যে গিয়ে তারপরে এই প্রবলেমটাকে সলভ করছে। যদি গোলাপি বা খুব হালকা লাল হয় তার মানে হচ্ছে যে এই পার্টগুলো মোস্টলি অটোমেটেড এখন অলরেডি কারেন্টলি স্টেট অফ দ্য আর্টে, এবং এখানে আমাদের এক্সিস্টিং টুল আছে, আমরা জাস্ট উই প্লাগ ইন দোজ টুলস অ্যান্ড উই গেট দ্য রেজাল্টস। এবং একটা জিনিস আছে যেটা হচ্ছে ডেটা ভিজুয়ালাইজেশন, ক্লিনিং অ্যান্ড কিউরেশন, এটা আরেকটা স্টেপ, যে স্টেপটা আসলে আমরা প্রত্যেকটা স্টেপেই ব্যবহার করি আসলে অন্য স্টেপগুলোতে। ফর এক্সাম্পল টাস্ক ফর্মুলেট করার সময় আমরা ডেটাটা আবার দেখি, প্রেডিকশন ইঞ্জিনের সময় আমরা ডেটা ভিজুয়ালাইজ করি, ফিচার ইঞ্জিনিয়ারিং জন্য করি, সব সময় করি, হয়তো কোনো সময় মানে একটু বেশি করি, কোনো সময় একটু কম করি। তো এখন আমাদের গোল হচ্ছে তাহলে এই যে মানে বেশি লাল যেই অংশগুলো দেখা যাচ্ছে, যেমন আরএসআর ইজ বেসিক্যালি রেজাল্ট সামারাইজেশন এন্ড রেকমেন্ডেশন, এই পার্টটাকে কিভাবে আমরা অটোমেট করব, বা এই পার্টটা যেখানে প্রথমে কিভাবে আমাদের টাস্কটা ফর্মুলেট হবে অটোমেটিক্যালি, আমি কিভাবে ইউজারের থেকে জানবো যে কোন মেশিন লার্নিং টাস্কটা সে সলভ করতে চায়, কিভাবে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ ফাংশন দে আর লুকিং অ্যাট, কিভাবে আমরা এটা ফিগার আউট করবো, রাইট? তো এই জায়গাগুলোতে হচ্ছে ভার্চুয়াল ইন্টারঅ্যাক্টিভ ডেটা সায়েন্টিস্টের ফোকাস, এবং গোলটা হচ্ছে একটা এজেন্ট যে হিউম্যানের সাথে কথা বলবে, বুঝবে, এবং দেন সেই অনুযায়ী প্রবলেমটাকে ফর্মুলেট করে মেশিন লার্নিং পাইপলাইনের কাছে জাস্ট থ্রো করে দিবে। দেন মেশিন লার্নিং পাইপলাইন আমাদের অলরেডি সুন্দর বিল্ড করা আছে, সেখান থেকে আমরা অটোমেটিক্যালি নাম্বারগুলো জেনারেট করতে পারবো, কতটুকু অ্যাকুরেট, কি হচ্ছে, প্রেডিকশন কি, এগুলো। ওকে, সো মানে আমরা যদি একটু চিন্তা করি যে মানে এখানে অ্যাডভান্সমেন্টটা কি,
আমরা যদি দেখি যে মানে কারেন্টলি যে টুলগুলো আমরা একটা লেভেল মানে একটা লেভেল ওয়াইজ একটা ট্যাক্সোনমি দেওয়ার চেষ্টা করেছি, যে আমরা বলছি যে যেমন PyTorch, Keras, TensorFlow, Scikit-learn, whatever we have today, these are like level 1 and level 2 things. মানে এরা আমাদেরকে মেশিন লার্নিং এবং ATV হচ্ছে অল্টারনেটিভ মডেল এক্সপ্লোরেশন, এইগুলো করতে হেল্প করছে। But then there are more tools. I'm not sure like if you are familiar with this, but these are some latest technology that helps you do additionally, like on top of machine learning and ATV. And for example, ATM, AutoML, H2O, data robot, এই ধরনের কিছু টুল আছে যারা একসাথে মেশিন লার্নিং এবং ATV সাপোর্ট করে। এবং then there are works like DARPAর একটা প্রজেক্ট আছে D3M, ML বাজার একটা কাজ আছে MIT তে, যারা এর সাথে ফিচার ইঞ্জিনিয়ারিংটাকেও অটোমেট করে। বেসিক্যালি কাইন্ড অফ তুমি আপনারা যদি এখানে ইয়ে দিয়ে দেন, ফিচারগুলো ট্রেনিং এক্সাম্পল দিয়ে দেন এবং তার সাথে র ডেটা দিয়ে দেন, তারা ওখান থেকে অটোমেটিক্যালি ফিচার কনস্ট্রাক্ট করে দেয়। But then we started doing something related to compose ML, যেখানে আমরা বলতে চাচ্ছি যে এর সাথে আমরা প্রেডিকশন ইঞ্জিনিয়ারিংটাও সাপোর্ট দিব। এবং তারপরে ফাইনালি যে লেভেল 6 এ যেখানে কোনো সিস্টেম দেখা যাচ্ছে না, সেটাই হচ্ছে আসলে আমাদের ভিডস, যে আসলে কাইন্ড অফ টাস্ক ফর্মুলেশনও করবে, প্রেডিকশন ইঞ্জিনিয়ারিং করবে, রেকমেন্ডেশন করবে, সো এই ধরনের আরো সাপোর্ট গুলো দিবে। সো এটাই হচ্ছে কাইন্ড অফ এ কমপ্লিট সিস্টেম। এবং আমরা যদি দেখি যে তাহলে এই যে ডোমেইন এক্সপার্ট, তাদের যে অ্যাক্সেস টু মেশিন লার্নিং অর ডেটা সায়েন্স, এটা কিন্তু ওভার টাইম বাড়ছে। যদি আমরা লেভেলগুলোকে যত হাই লেভেল হবে, তত এটা মানুষের কাছাকাছি আসছে, তত এটা নন এক্সপার্টদের কাছে যাচ্ছে। সো এটাই হচ্ছে গোল, এই বিভিন্ন লেভেলগুলোতে যাওয়ার। এবং অ্যাট দ্য সেম টাইম ডেটা সায়েন্টিস্টেরও কিন্তু এফিসিয়েন্সি বাড়ছে, কারণ আমি অনেক ডেটা সায়েন্টিস্টের অনেক কাজ আমরা অটোমেট করে দিচ্ছি। তো সেই কাজগুলো ডেটা সায়েন্টিস্টকে ম্যানুয়ালি না করে দে ক্যান ইউজ দিস আওয়ার টুল। So it a kind of two-dimensional benefit that we are trying to show here, যে এই টুল যত আমরা হাই লেভেলের দিকে যাচ্ছি, এটা কাইন্ড অফ হচ্ছে সেলফ ড্রাইভিং কারের মতো। যেমন একদম শুরুতে যখন ম্যানুয়াল কার ছিল, সবকিছু মানুষকে চালাতে হতো, সেটা হচ্ছে লেভেল 0 বা লেভেল 1। এবং একেবারে যদি আমরা অটোমেটেড কারের কথা চিন্তা করি, সেলফ ড্রাইভিং কার, সবকিছু ইন্টেলিজেন্ট অটোমেটেড, দ্যাট ইজ দ্য লেভেল 6। তো এখানে ওই একই কথা বলা হচ্ছে যে একটা ইন্টেলিজেন্ট এজেন্ট সে লেভেল 6 তখনই হবে যখন তার হিউম্যান গাইডেন্স লাগবে না, এবং এভরিথিং is taken care of by the agent. এবং of course this is not something that we envision for today. This is something that is probably coming in 10 years or 20 years, but if we don't start envisioning, we don't get to the point. So this is kind of like shoot the moon goal. But then again, there are challenges among current limitations, and we are tracking down to a feasible problem, যেটা আমাদের current technology দিয়ে আমরা কতটুকু progress করতে পারি। This is theoretical, but then we are working on the practical issues right now. So গোলটা হচ্ছে again একটা dialogue. যেমন ফর এক্সাম্পল একজন ডোমেইন এক্সপার্ট আসলেন, ইনি একজন এপিডেমিওলজিস্ট। তো উনি চান হচ্ছে এই কোভিড-19 রিলেটেড অ্যানালাইসিস করতে, এবং কি ডেথ কাউন্ট হতে পারে নেক্সট উইকে, এগুলো উনি প্রেডিক্ট করতে চান বেসড অন দি ডেটা হি হ্যাজ গট। সো এজেন্ট প্রথম যখন কথা বলতে আসে, এজেন্ট হ্যাজ নো আইডিয়া, এভরিথিং ইজ রেড, রাইট? সো টাস্ক কি জানি না, আউটকাম ফাংশন কি হবে জানি না, এডিশনাল কোনো ইনফরমেশন আছে কিনা জানি না। সো যখন আমি কথা বললাম যে হাউ ক্যান আই হেল্প ইউ, তখন উনি গেট ব্যাক করলেন সেইং, ওকে আই ওয়ান্ট টু প্রেডিক্ট কোভিড-19 ডেথ কাউন্টস নেক্সট উইক। সো এখান থেকে কিন্তু এজেন্ট কিছু এটার সেমান্টিক অ্যানালিসিস করে কিছু ইনফরমেশন পেল, ওকে প্রবাবলি হি ওয়ান্টস টু ডু টাইম সিরিজ ফোরকাস্টিং। আউটকাম ফাংশনটা এখনো আমার কাছে ক্লিয়ার না, বাট প্রেডিকশন উইন্ডোটা হচ্ছে 1 উইক। তার মানে সে 1 উইক করে ডেটা নিয়ে নেক্সট উইকেটটা প্রেডিক্ট করতে যাচ্ছে, এরকম একটা ইনফরমেশন। ওকে, এবং এটা কনফার্ম করার চেষ্টা করো যে আসলে কি তুমি ফোরকাস্টিং করতে চাও 1 উইক পরে, এবং ও কনফার্ম করলো ইয়েস। সো উই ক্যান অলওয়েজ আস্ক ইন দ্য ডায়ালগ সিস্টেম সেইং, ওকে আমি এটা বুঝেছি, ডু ইউ থিঙ্ক দিস ইজ কারেক্ট? এবং ইউজার যদি কনফার্ম করে, ভেরি গুড। সো দুইটা জিনিস কনফার্ম হয়ে গেছে, দ্যাটস ওয়াই দে আর গ্রিন। এবং এখন স্টিল আউটকাম ফাংশনটা এখনো বোঝা যাচ্ছে না। তো এখন বলবে যে তাহলে আউটকাম ফাংশনটা কি, তো এই রাইট ডেটাটা আছে কিনা সেটা আমরা বুঝতে চাচ্ছি। সো সেটার জন্য যেহেতু ইউজার ডেথ কাউন্ট দেখতে চায়, তো ডেটা সেট খুঁজে দেখবে যে ডেথ কাউন্ট রিলেটেড ডেটা আমার কাছে আছে কিনা। কিন্তু ও খুঁজে টুজে দেখলো যে এরকম কিছু নেই, কিন্তু ডিসিজড নামে একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি। তখন the agent will get back saying like, I don't see death count, but I have something that is deceased, and I think this is like relevant to what you are trying to predict. তখন agent মানে
গেট ব্যাক করলো সেইং ওকে হ্যাঁ আই অলসো থিঙ্ক দিস ইজ রেলিভেন্ট, কারণ আমরা যদি এটার উপর একটা কাউন্ট চালাই ওভার দ্য উইক উই গেট দ্য ডেথ কাউন্টস, রাইট? সো সো আউটকাম ফাংশন হচ্ছে একটা ফাংশন অফ ডিসিজ, and exactly এফটা কি হবে সেটার জন্য we need further dialogue with the agent. So the goal here with the user, so the goal here is to come up with a natural dialogue based system যেখান থেকে আমি ইউজারের থেকে ইনফরমেশন নিয়ে সেটাকে একটা ম্যাথমেটিক্যালি ওয়েল ডিফাইন্ড মেশিন লার্নিং প্রবলেমে ট্রান্সলেট করব। দ্যাট ইজ দ্য মেইন গোল অফ দ্য ফার্স্ট টাস্ক ফর্মুলেশন, এবং সিমিলার চ্যালেঞ্জ থাকবে হচ্ছে পরবর্তী পার্টগুলোতে। তো আমরা যদি একটু আর্কিটেকচারটা দেখি, আর্কিটেকচারটা হচ্ছে কাইন্ড অফ, প্রথমে আমার কাছে বিগ ডেটা আছে এবং তারপরে আমি ডোমেইন এক্সপার্টের সাথে কথা বলবো প্রেডিকশন টাস্কটা ফর্মুলেট করার জন্য ইটসেলফ, তার সাথে কথা বলে আমি বুঝবো যে তার গোলটা কি, কিভাবে আমি এই টাস্কটাকে জেনারেট করতে পারি ম্যাথমেটিক্যালি, এবং কিভাবে আমি তো আসলে বেসড অন দ্য ডিসকাশন আই ক্যান হ্যাভ মাল্টিপল হাইপোথেসিস সেইং লাইক 100টা আমি প্রবলেম ফর্মুলেট করলাম যেগুলো রেলিভেন্ট, কিন্তু সবগুলো তো আমি আসলে এক্সিকিউট করবো না কারণ এত টাইম নাই, এত রিসোর্স নাই। তো তখন আমি এটার প্রমিস কতটুকু প্রমিসিং সেরকম একটা ফাংশন ডিফাইন করবো যে হোয়াট ইজ দ্য প্রমিস অফ এ প্রেডিকশন টাস্ক, এবং এটাও আমরা অ্যাক্টিভলি লার্ন করবো বাই টকিং টু দ্য ইউজার বেসড অন দেয়ার প্রেফারেন্স, টাস্কের ভ্যালিডিটি, সরি এটা ভ্যালিডিটি হবে, এটা প্যালিডিটি হয়ে গেছে, এটা হচ্ছে টাইপো, এবং তারপর হচ্ছে বিজনেস পটেনশিয়াল ভ্যালু, এবং আমাদের সাফিসিয়েন্ট ট্রেনিং এক্সাম্পল আছে কিনা এটার উপর বেস করে। এবং তারপরে আমরা আসলে পাইপলাইনে চলে যাব, প্রেডিকশন ইঞ্জিনিয়ারিং করবো, অটো এমএল বক্স যেটাকে আমরা এখন ধরে নিচ্ছি যে এটা আমাদের কাছে গিভেন, এবং অটো এমএল বক্সে দেওয়ার পরে আমাদের কাছে সব নাম্বার গুলো জেনারেট করবে যে কতটুকু অ্যাকুরেট, কি কি অবস্থা, কনফিডেন্স ইন্টারভ্যাল কি, এবং ইউজার কতটুকু প্রেফার করতো, সবকিছু যখন ইনফরমেশন চলে আসলো তারপর বেস করে আমরা একটা ইন্টারঅ্যাক্টিভ রিকমেন্ডেশন তৈরি করতে পারি। তো ভিটস এর মূল কাজটা হচ্ছে এই ফার্স্ট প্রেডিকশন টাস্ক ফর্মুলেশন এবং লাস্টে ইন্টারঅ্যাক্টিভ রেকমেন্ডেশন, এবং এখানে কিভাবে ডায়ালগের মাধ্যমে আমরা ইউজারের সাথে কথা বলে টাস্ক ফর্মুলেট করতে পারি, এবং কিভাবে তাদেরকে বেসড অন দ্য মেশিন লার্নিং এক্সপেরিমেন্টস উই হ্যাভ লার্ন কিভাবে তাদেরকে কমিউনিকেট করতে পারি যে দেখো আমি এই কাজ করলাম, আমার কাছে এটা মনে হচ্ছে এরকম অ্যাকুরেট, এটা ইম্পর্টেন্ট, এখন টেল মি হোয়াট ইউ থিঙ্ক, এবং দেন লাইক মুভ অন উইথ দ্য ডায়ালগ। ওকে, সো আই থিঙ্ক দ্যাটস ইট। আমি অলরেডি 15 মিনিট ওভার। মানে মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে যে মানে মানুষ অডিয়েন্সকে একটু বলা যে কি ধরনের কাজ করছি। I understand there is no technical discussion in this, but if you have any questions, you can ask me now. অথবা for further details, you can always go back to my website. You can read my papers. এবং কোনো কনফিউশন থাকলে I'm happy to respond to that. আমি স্টুডেন্ট এই বছর আর নিচ্ছি না, যদি কেউ ইন্টারেস্টেড থাকে they can contact me next spring, পরবর্তী fall to 2021 এর অ্যাডমিশনের জন্য। I think that's it. Over to questions. আচ্ছা, এখানে একটা ব্যাপার ছিল যে আমি কিছুদিন আগে যখন আইএসসি তে মেশিন লার্নিং এর উপর একটা কোর্সের কিছু ক্লাস নিয়েছি, এবং সেখানে একটা জিনিস আমি যেটা বুঝলাম যে এখন এই এমএল এর এই হাইপটার জন্য প্রচুর মানুষ যাদের আসলে ইনফ্যাক্ট ম্যাথমেটিক্সেও তাদের ব্যাকগ্রাউন্ড আসলে তেমন একটা স্ট্রং না, তারাও আসলে এখন জাস্ট তাদের কিছু অনেকটা লাইক টয় লেভেলের তারা কোনো কিছু একটা মডেল বানাতে যাচ্ছে এবং সেটা দিয়ে তারা কিছু একটা করে দেখতে চাচ্ছে যে আসলে কেমন হয়, এবং গ্রাজুয়ালি তারা শিখবে। সো এই ধরনের কেসে যাদের আসলে ডোমেইন এক্সপার্টিজ লেভেলটাই কম, তারা যদি এই ধরনের কোনো এজেন্টের সাথে কথা বলে এবং এজেন্ট তাকে যেই রিপ্লাইটা দিবে লাইক ইউ নিড টু সো ডু ইউ ওয়ান্ট টু পারফর্ম টাইম সিরিজ প্রেডিকশন, সে তো আসলে টাইম সিরিজ প্রেডিকশন জিনিসটাই তো সে আসলে বোঝে না। তো তাদের কেসে ব্যাপারটা কিরকম হবে? That's a very good মানে পয়েন্ট। এখন আমি যখন সো আমি আর একটু তাহলে মানে ডিফাইন করি যে আমার ইউজার সম্পর্কে আমার অ্যাজাম্পশনটা কি। ডেফিনেটলি যে টাইম সিরিজ প্রেডিকশন বা ক্লাসিফিকেশন বা ক্লাস্টারিং এই জিনিসগুলোও জানে না, তাকে উই ক্যান নট হেল্প বিকজ মানে দ্যাট ইজ দ্য বেসিস অফ মেশিন লার্নিং, রাইট? বাট আমরা এখানে অ্যাজিউম করছি যে ইউজার যে ডোমেইন এক্সপার্ট সে কিন্তু তার ডেটা নিয়ে রেগুলার অ্যানালিসিস করে। যেমন আমি যদি চিন্তা করি একজন উইন্ড টারবাইন, আমি বারবার উইন্ড টারবাইন কোম্পানিটার এক্সাম্পল দিই কারণ হচ্ছে যে এমআইটিতে বসে এদের সাথে আমরা কথা বলি, এবং দেন উই হ্যাড দিস আইডিয়া যে ইন্ডাস্ট্রিতে সবাই এটা ফেস করে, এবং সেখানে ছিল একজন উইন্ড এনার্জি এক্সপার্ট, একজন ইঞ্জিনিয়ার। সে কিন্তু একজন লার্নেড পারসন, সে একজন এডুকেটেড, একজন মাস্টার্স ডিগ্রি হোল্ডার। সে কম্পিউটার সায়েন্স জানতো না, বাট সে ম্যাথমেটিক্স জানতো, বাট সে তার ডেটার নিয়ে রেগুলার কাজ করতো, এবং তার কোন টারবাইনে কোথায় সমস্যা আছে, কোন টারবাইনের কোন অ্যাট্রিবিউটটা দেখলে
কোন ফিচারটা দেখলে আমরা বুঝবো যে মানে এখানে প্রবলেম আছে, এবং আমরা প্রেডিক্ট করতে চাই যে কত সময়ের জন্য এই টারবাইনটা বন্ধ থাকবে, এবং সেই ইনফরমেশনটা যে একটা রিয়েল ভ্যালু, ইটস নট এ ক্যাটাগরিক্যাল ভ্যালু, এই ধরনের মানে ক্যাটাগরিক্যাল ভ্যালু, রিয়েল ভ্যালুড অ্যাট্রিবিউট, এই জিনিসগুলোর আইডিয়া তাদের আছে। সো এই প্রজেক্টটার কারেন্টলি অ্যাজাম্পশন হচ্ছে এটা, এবং ইউ মানে আর হচ্ছে রাইট। ডেটা এবং হচ্ছে ডেটার ইউজ কেস এইটা নিয়ে তার কারোর খুব ভালো আইডিয়া আছে, তাকে আমরা আসলে হেল্প করতে চাচ্ছি। যার কাছে ডেটা আছে, ডেটার অ্যানালিসিসও সে রেগুলার করে, জাস্ট সে তার মেশিন লার্নিং এর আইডিয়াটা নেই। বাট তুমি ইউ আর রাইট, যে মেশিন লার্নিংই জানে না যে মেশিন লার্নিং কিভাবে কাজ করে। But I think we can think about, but that gives me another interesting proposal, saying how can we design another agent that can teach you machine learning, basically এটা more like a pedagogical agent, যেখানে এটা আসলে মানে kind of আমি আরেকটা প্রজেক্ট শুরু করছি, so just মানে on a related note, so that is basically হাই স্কুলের স্টুডেন্টরা যারা তোমার কোয়েশ্চেনের সাথে রিলেটেড, তো হাই স্টুডেন্টরা হচ্ছে ফিজিক্স সিমুলেশন করে। এখন যেহেতু অনলাইন মোডে সব চলে গেছে, এখন স্টুডেন্টরা স্কুলেও যেতে পারছে না, তো ফিজিক্স সিমুলেশন গুলো ওরা স্কুলে বসে করে, বাসায় বসে করে অনলাইনে। ফর এক্সাম্পল, একটা পুলি আছে, পুলির এক সাইডে একটা ওয়েট দিলাম, আর এক সাইডে একটা ওয়েট দিলাম, কোন পাশটা ভারী হবে কোন পাশটা ভারী হবে না, বা গ্র্যাভিটির মানে এক্সপেরিমেন্ট, যে একটা ভারী জিনিস আকাশ থেকে ফেললাম, এগুলোর ভার্চুয়াল এখন সিমুলেশন আছে। বাট দেন এই সিমুলেশন গুলো জাস্ট লাইক এ গেম, মানে তুমি এটা করলে এটা হবে, এটা না করলে তোমার সাকসেসফুলি তোমার এক্সপেরিমেন্টটা এক্সিকিউট হবে না। বাট যে লার্নিং প্রসেসটা, যে কিভাবে গাইড করা, আচ্ছা তোমার কি, যেমন একজন টিচার যখন কথা বলে, আচ্ছা তুমি কি মনে করছো, আচ্ছা এই সাইডটা নিচে নেমে গেল, আচ্ছা তাহলে তুমি কি এই সাইডে একটু ওয়েট বাড়িয়ে দেখবে, বা তাহলে এখন তুমি ওয়েট বাড়ানোর পরে কত ওয়েটে গিয়ে তুমি দেখলে যে দুই সাইড সমান হলো, রাইট? তো এই ধরনের ডায়ালগ এজেন্ট যদি আমরা তৈরি করতে পারি, যেটা আরেকটা প্রজেক্ট আমি শুরু করবো খুব রিসেন্টলি, সেটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে গাইড করা, কাইন্ড অফ একটা ইন্টেলিজেন্ট ল্যাব অ্যাসিস্ট্যান্টের মতো। তো সেম জিনিস আমরা আসলে মেশিন লার্নিং ডেটা সায়েন্সের জন্য তৈরি করতে পারি, যে যারা কিছুই জানে না ডেটা সায়েন্স সম্পর্কে, দে ডোন্ট নো হোয়াট ইজ ক্লাসিফিকেশন, দে ডোন্ট নো হোয়াট ইজ ক্লাস্টারিং, তাদেরকে আমরা কিভাবে এই কনসেপ্ট গুলোকে শেখাতে পারি, বাট দ্যাট উইল বি মোর ফ্রম লাইক এডুকেশন পার্সপেক্টিভ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমাদের রাজীব ভাই একটা কোশ্চেন আছে। রাজীব ভাই আপনি Thank you. Santu, thanks for the nice presentation. আমার আসলে হ্যাঁ আমি থ্যাংক ইউ ওয়ালাইকুম আসসালাম। আমার আসলে দুইটা কোশ্চেন আছে, যদি আমাকে মডারেটর পারমিট করে। প্রথম কোশ্চেনটা যেহেতু আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়, প্রথম কোশ্চেনটাই করে ফেলি, তারপর বেসড অন দা পারমিশন সেকেন্ড কোশ্চেনটা করব ইনশাআল্লাহ। দুইটাই করেন একবারে। ও থ্যাংক ইউ। প্রথম কোশ্চেনটা আসলে তোমার শেষের দুইটা কাজ নিয়ে লিঙ্কড একসাথে, মানে ওই সেটের যে কাজটা করলা মানে প্রেজেন্ট করলা এক্সিলেন্ট। ইনফ্যাক্ট আমি যখন পিএইচডি করছিলাম তখন আমাদের 97 ব্যাচের সাজ্জাদ ভাই, উনি গুগলে আছেন এখন, আমি যদি ভুল করে না থাকি, উনিও সেট নিয়ে একদম সেম বেসিক্স নিয়ে একটা কাজ করেছিলেন। ওনার কাজটা ছিল যে সেট থিওরি অ্যাপ্লাই করে সেন্সর প্রোগ্রামিংটা কিভাবে ইজি করা যায়, যেহেতু সেটের থিওরিটা অনেক মানুষের কাছে জানা। ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে যে সেখানে সেন্সরগুলোকে প্রোগ্রাম করে সেট থিওরির মাধ্যমে প্রোগ্রামটাকে সেন্সরগুলোর কাছে পাঠিয়ে দেওয়া হতো, সেন্সরগুলো ছিল ডেস্টিনেশন। আর তোমার কাজটা যেটা ঠিক উল্টা, আমি বিভিন্ন সোর্স থেকে ডাটা নিব, সেট থিওরির মাধ্যমে সেই ডাটাগুলোকে আমরা অ্যানালিসিস করব। তো এখানে সোর্স কিন্তু মেনি, এক নাম্বার। আর দুই নাম্বার যেটা, সেটা আসলে আমি অর্ক যেটা বললো, আমি ধরে নিলাম যে আমাদের যে ভিআইডিএস যেটা তুমি বললা, এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম হয়তো সিস্টেমটা আরো বেশি আপডেট হবে অথবা মানুষ আপডেট হবে এবং সেটা একসময় ক্লোজ একটা মিটিং এ চলে আসবে। বাট দেন এই যে ডাটাগুলা প্রবাবলি অনেক জায়গাতে অনেক সিকিউর, সেটা অনেক মানুষের কাছে ওপেন হয়ে যাবে, কারণ তারা কিন্তু তখন কথা বলে অনেক ডাটা ভিতর থেকে বের করে নিয়ে চলে আসতে পারবে। তো দুইটা জায়গাতে একটা কমন প্রবলেম আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথমটাতে অনেকজনের কাছ থেকে আমি ডাটা নিচ্ছি, সুতরাং অনেক ম্যালিশিয়াস ইউজার সেখানে থাকতে পারে। আবার দ্বিতীয়ত অনেকে ডাটা নিতে পারতেছে এক্সট্রাক্ট করে, তাদের ভিতরেও অনেক ম্যালিশিয়াস ইউজার থাকতে পারে। তো এই ধরনের প্রবলেমগুলোর জন্য সিকিউরিটি পার্সপেক্টিভ থেকে আসলে কি ধরনের অ্যানালিসিস হয়, আমি কি প্রবলেমটা বা প্রশ্নটা বুঝাইতে পারলাম কিনা? প্রশ্নটা আমি বুঝতে পারছি স্যার। প্রথম মানে এটার সিম্পল মানে রেসপন্স হচ্ছে, মানে আমরা আসলে সিকিউরিটি, when it comes to data security, আমরা আমাদের চোখটা বন্ধ করে নেই, মানে অ্যাজিউমিং সিকিউরিটি রিসার্চার্স এবং প্রাইভেসি রিসার্চাররা ওই প্রবলেমটা ডিল করছে। বাট আমি যতটুকু এখান থেকে বলবো, মানে আমাদের যে গোলগুলো আপনি যদি দেখেন, এই টেক্সমল বলেন আর হচ্ছে ভিটস প্রজেক্ট বলেন,
এখানে কিন্তু আমরা আমাদের টুলটাকে ডোমেইন এক্সপার্টের কাছে দিয়ে দিচ্ছি। ইটস নট লাইক আমরা কিন্তু ওদের ডেটাটা নিয়ে আসছি না, দ্যাট ইজ নট আওয়ার গোল। আমাদের গোলটা হচ্ছে আমরা এজেন্টটাকে বানাবো, এজেন্টটাকে তাদের হাতে দিয়ে দিব, তারা তাদের সিকিউর ট্রাস্টেড সার্ভারে বসে, তারা তাদের কম্পিউটারে বসে আমার টুলটা ইউজ করবে ইউজিং দেয়ার ডেটা। একই কথা হচ্ছে এই টেক্সটমল প্রজেক্টেও, মানে এখানে হচ্ছে ভেরিয়াস সোর্স থেকে আমার কাছে ইনফরমেশন আসছে আমার ডেটাবেজে, যাদেরকে আমি ট্রাস্ট করি। এখন এখানে কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে, আমার এজেন্টই যদি ম্যালিশিয়াস হয়, মানে আমার যদি স্পাই থাকে অন্য ইসের, মানে দ্যাট ইজ প্রবাবলি এ সেপারেট ইস্যু যেটা আমাদেরকে ডিল করতে হবে। বাট দ্য গোল হচ্ছে আমার যে ডিরেক্ট ইউজার তার ডেটা কিন্তু আমি আমার কাছে আনছি না, আমি আমার এজেন্টটাকে ডেভেলপ করে আমি তার কাছে পাঠিয়ে দিব। দে উইল ইউজ দেয়ার they will mine their data using our tool only. আমি ইউজারের ডেটার কাছে যাবই না। তাহলে কি কিছুটা মানে সিকিউরিটি ইস্যুটা কম মনে হচ্ছে এখন? মানে তুমি এটাকে ইনফ্যাক্ট একটা সেপারেট লেয়ার দিয়ে ট্রিট করার কথা বলতেছো, এন্ড দ্যাটস গ্রেট, দ্যাটস মিনিংফুল। মডারেটর আরেকটা কোশ্চেন কি করতে পারবো? অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। খুব ছোট্ট কোশ্চেন, সেটা হচ্ছে যে টপিক মডেলিং এ যে অ্যাপ্রোচটা আমরা দেখলাম সেটা তো কাইন্ড অফ প্রবাবিলিস্টিক ট্রিটমেন্ট। এখানে কি মেশিন লার্নিং বা এই ধরনের জিনিস যেগুলো আসলে পরের কাজগুলোতে আসলে বেশি চলে আসছে, প্রথম কাজে কি এই ধরনের ট্রিটমেন্টগুলো সাধারণত থাকে না, মেশিন লার্নিং অথবা আরো স্ট্যাটিস্টিক্যাল মডেলিং অর সামথিং লাইক দ্যাট? আমরা যদি মানে এখন রিসেন্টলি আসলে যেটা হচ্ছে, মেশিন লার্নিং টার্মটাই ডিপ লার্নিং দিয়ে এতটা মানে প্রভাবিত যে আমরা আসলে সুপারভাইজ লার্নিং এবং নিউরাল নেটওয়ার্ক না থাকলে ওটাকে মেশিন লার্নিং ভাবি না। কিন্তু আমি আসলে এটাকেও আসলে আমি মেশিন লার্নিংই বলবো, ইন দ্য সেন্স এটা আনসুপারভাইজড লার্নিং। এবং এখানে আসলে যেটা মানে আনসুপারভাইজড না, এটা কাইন্ড অফ সেমি সুপারভাইজড। এবং এখানে যেটা হচ্ছে আমরা উই কাইন্ড অফ আর ট্রাইং টু মডেল দ্য জেনারেশন অফ দ্য ডেটা ইটসেলফ। এখন এই ধরনের জেনারেশনের জন্য এখন কিন্তু মানে এনকোডার ডিকোডার মডেলও চলে আসছে। তারপরে হচ্ছে মানে বার্ড এখন বাজারে খুবই পপুলার, তার মানে জাস্ট মানে ওয়ার্ড এমবেডিং লার্ন করার জন্য। এবং আপনার GANs যেমন জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক ইজ অলসো ভেরি পপুলার ফর জেনারেটিভ মডেলিং। বাট আমি যদি মানে হাই লেভেল থেকে দেখি, প্রত্যেকটা মডেলই কিন্তু মানে মেশিন লার্নিং অ্যালগরিদম কিন্তু দিন শেষে দে হ্যাভ সাম আর্কিটেকচার অর মডেল, যেখানে আমরা কিছু প্যারামিটার ইনফার করার চেষ্টা করছি বেসড অন ডেটা। তো কখনো উইথ সুপারভিশন অফ লেবেলস, কখনো উইদাউট সুপারভিশন অফ লেবেলস, বাট স্টিল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখানেও আমরা প্যারামিটার ইনফার করছি, এবং দ্যাট ইজ স্টিল মেশিন লার্নিং। বাট আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, কারণ হচ্ছে যে এই ভিউটা খুব রিসেন্ট, গত 5 বছরে, মানে বিকজ অফ দ্য ট্রেন্ড অফ ডিপ লার্নিং, মানে মানুষজন এখন কাইন্ড অফ স্ট্যাটিস্টিক্স বা আনসুপারভাইজ লার্নিং বা এই যে আদার পার্টটাকে মানে নিউরাল নেটওয়ার্ক থেকে আলাদা করে নিয়ে মানে কাইন্ড অফ মানে there is a tendency to call the deep learning community only the machine learning community and others are not. So I think it's more like a community মানে perception, or like it's more like a political bias type of thing. এটা কি আপনি একমত কিনা আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের চ্যাটে একটা কোশ্চেন আছে, ওটা যাওয়ার আগে যাচ্ছি আমাদের ওই যে অনেক কোশ্চেনটা করে ফেলো, অনেকের একটা কোশ্চেন। স্যার থ্যাংক ইউ স্যার। আমি অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন করতে চাই একসাথে, ছোট কোশ্চেন। একটা হচ্ছে যে আমরা তো অনেক সময় রেডিমেড ডাটা সেট না ব্যবহার করে ক্রলিং করে ডাটা সেট ব্যবহার করি, তো ওখানে প্রচুর নয়েজ থাকতে পারে। যেমন হয়তো টুইটার থেকে আমরা ধরেন করোনার ইনফরমেশন নিলাম, তো ওখানে হয়তো যে পোস্টগুলো আছে সেখানে হয়তো দুটো ল্যাঙ্গুয়েজ মিক্স করে ডাটা দেওয়া আছে। তো এইখান থেকে ডাটাটাকে কিভাবে ডিনয়েজ করা যেতে পারে, এটা হচ্ছে একটা কোশ্চেন। র ডাটাটাকে কিভাবে প্রসেস করা যেতে পারে। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে আমরা তো অলরেডি কিছু অ্যাডভান্সমেন্ট দেখছি আর কি, যেমন আগে হয়তো আমরা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দেখতাম, এরপরে হচ্ছে অ্যাটেনশন চলে আসলো, এবং এখন হয়তো জিপিটি 2 বা 3 অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। তো আগে যেটা আমাদেরকে অনেকগুলো পাইপলাইন ফলো করে করতে হতো, এখন আমরা দেখতে পাচ্ছি যে এই মডেলগুলো একদম ইনবিল্ট এই কাজগুলো করতে পারছে, যেগুলো আগে আমাদেরকে অনেকগুলো হয়তো মডেল জোড়া দিয়ে করতে হতো আর কি। তো তাহলে এখন কি আমাদের আসলে মানে এরকম পাইপলাইন তৈরি না করে আসলে যেগুলো লার্জার ডাটা সেটের উপর ট্রেন করা আছে, বার্ড বা ইনবিল্ট ডাটা সেটের উপরে, তো সেগুলোর উপর বেশি ফোকাসটাকে ইনভেস্ট করা উচিত কিনা, এই দুটো হচ্ছে আমার কোশ্চেন। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে আমাদের ডেটার কোয়ালিটি নিয়ে, যে আমরা যখন স্ক্রেপ করি উই হ্যাভ
we definitely have a bunch of noise, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যখন আমাদের প্রচুর লিঙ্ক থাকে, প্রচুর অন্য ভাষা ল্যাঙ্গুয়েজ থাকে, কিছু থাকে হিউমার, কিছু থাকে, and these are all not like very well structured things, and এটা indeed একটা বড় চ্যালেঞ্জ টেক্সটের জন্য যে কিভাবে এই নয়েজি ডেটাটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। এখন ডেটা মানে নয়েজ রিমুভ করার জন্য ইন জেনারেল টেক্সটে আমরা যা যা করি সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল উই ক্যান হ্যাভ এ ডিকশনারি। এটা হচ্ছে মানে একদম সিম্পলেস্ট অ্যাপ্রোচ, যে আমার কাছে আমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে ফোকাস থাকি, উই ক্যান অলওয়েজ হ্যাভ এ ডিকশনারি অফ ইংলিশ ওয়ার্ডস এবং উই ক্যান জাস্ট ডিসকার্ড এনি ওয়ার্ড দ্যাট উই ডোন্ট নো। বাট দ্যাট ইজ প্রবাবলি নট এ ভেরি ইন্টেলিজেন্ট সলিউশন, কারণ হচ্ছে যে হয়তো নতুন কোনো একটা টার্ম কয়েন হচ্ছে যেটা আমার ডিকশনারিতে নেই এবং সেটা হয়তো সেটা হয়তো ইম্পর্টেন্ট। তো সেখানে আমরা কিছু সিম্পল হিউরিস্টিকও অনেক সময় অ্যাপ্লাই করি, যেমন TF-IDF হিউরিস্টিক গুলো আছে। যেমন আমরা যদি কোনো একটা টার্ম দেখি অনেকবার আছে এবং সেই টার্মটা মানে সবগুলো ডকুমেন্টে না এসে কিছু পার্টিকুলার ডকুমেন্টে আসছে, তো হয়তো এই ডকুমেন্টগুলোর জন্য এই শব্দটার একটা স্পেশাল মিনিং আছে। তো এই ধরনের TF-IDF হিউরিস্টিক দিয়েও আমরা কিন্তু এই ধরনের নয়েজগুলোকে আইডেন্টিফাই করতে পারি। আর একটা ওয়ে হচ্ছে মানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ মডেলিং টেকনিক। তো আমাদের কাছে যদি একটা ব্যাকগ্রাউন্ড আমাদের কাছে অথেন্টিক মানে প্রি ট্রেনিং কর্পাস থাকে, যেখানে আমরা যার উপর বেস করে আমরা একটা মানে ল্যাঙ্গুয়েজ মডেল লার্ন করে রেখেছি, এবং সেই ল্যাঙ্গুয়েজ মডেলের উপর বেস করে হোয়াট এভার সিকোয়েন্স উই হ্যাভ জেনারেটেড, we can give probabilities to the next word that we see in the sequence. So it's basically based on the data we have seen so far, তার উপর বেস করে we can have a probabilistic distribution যেটা ডিফাইন করবে যে পরবর্তী ওয়ার্ডটার প্রবাবিলিটি কি। এখন এমন যদি আমরা কোনো ওয়ার্ড দেখি যেই ওয়ার্ডটা এই সোফার সিকোয়েন্সের উপর বেস করে the probability of appearance of that particular word is very very low, that also gives you an like indication যে এই this is probably a mistake, this is not something that is common. And in that case it's often safe to discard that, because we don't have sufficient example or evidence of that data in the particular corpus we are dealing with. In that case we can just ignore the data, because strong signal chhara anyway amader machine learning bhalo kono prediction korbe na. So it's kind of like, again, to summarize, the answer is like it depends on the application, কতটুকু নয়েজ আমাদের টলারেন্সে আছে এবং মানে কতটুকু নয়েজ আমরা ওকে আমরা খুব বেশি পিকি কিনা, that is the first one. এটা অবশ্যই, কিন্তু মানে যেটা মানে প্রবলেম হয় আর কি, যে নয়েজ ছাড়া অনেক সময় যেটা প্রবলেম হয়, যে যেমন সে ফর এক্সাম্পল কোভিড নিয়ে হয়তো কোনো একটা টুইট করা হয়েছে, সেখানে হয়তো আমি একটা মানে ইংরেজি কোনো একটা নিউজ পেপারের একটা মানে হেডলাইন আমি তুলে দিলাম, তারপরে বাংলায় সেটার উপর কমেন্ট করলাম। তো এখন আমি যদি ল্যাঙ্গুয়েজ মডেলিং করি তাহলে তো অবভিয়াসলি ইংলিশের পরে বাংলাটা যখন আসবে তখন এটা মানে ইরেলেভেন্ট পাবে আর কি, কিন্তু মানে আসলে তো জিনিস রিলেভেন্ট। That's true. So that is basically lingual modeling আর কি, right? So মানে আমরা এইটা এক্সপেক্ট করা ঠিক, মানে আমরা হয়তো জয়েন্টলি বাংলা এবং ইংলিশকে মিলিয়ে একটা মডেল লার্ন করার চেষ্টা করতে পারি, বাট all these things are depending on your application. For example, when you are coming saying like, okay, I have a multilingual problem now, যেখানে আমার দুইটা ল্যাঙ্গুয়েজ আমি দেখতে পাচ্ছি, so there are two ways to approach this. One is you have a separate model for English, you have a separate model for Bengali, and you do the like whatever analysis you want to do based on these two models. The other thing is to have a joint model, যেখানে তুমি বাংলা ইংলিশ কর্পাসকে একসাথে মিলিয়ে দিয়ে you try to learn some language model, এবং based on that, so once you train once you do your pre-training or whatever, like so-called training on the particular application you are looking at, because jodi I can just think about je ami bangla wikipedia nilam ar english wikipedia nilam ebong ei dutoke ami porpor boshalam je english wikipedia sentence ebong tar translation jodi amar kache thake ami bangla wikipedia sentence ta boshiye dilam, then we can always learn then bangla shobdogulo ar irrelevant thakbe na, karon hocche je we have a pre-trained model that can learn bangla and english at the same time. So it depends on how we do our training, এবং মানে ওই লেভেলের জেনারেলিটি যে আমি যদি কিছুই না বলে দিই আমার কম্পিউটার কাইন্ড অফ অটোমেটিক্যালি বুঝবে এখানে বাংলা এখানে ইংলিশ, এবং এটা সেই লেভেলের মানে ইন্টেলিজেন্সে মানে that is far away. That's what I see right now. জি জি, মানে ওটা এই মুহূর্তে that is coming. The second question ছিল হচ্ছে
আমি ভুলে গেছি সেকেন্ড কোশ্চেনটা কি আচ্ছা, ছিল? সেকেন্ড কোশ্চেনটা ছিল যে আমরা মানে যেটা করছিলাম আর কি, যে ট্রেন্ডটা আছে যে আমরা হয়তো পাইপলাইন ডিজাইন করছি, এটাতে অনেক ফোকাস করছি, কিন্তু হয়তো মানে কিছু কয়েক মাস পরে দেখা গেল নতুন একটা মডেল চলে আসলো, যে মডেলটা হচ্ছে যেটা আমরা কষ্ট করে পাইপলাইন ডিজাইন করে করছিলাম সেটা সে অটোমেটিক্যালি করতে পারে। যেমন GPT-3 যেটা করছে আর কি এখন, যে হয়তো কোশ্চেন অ্যান্সারিংটা খুব দ্রুত করে ফেলতে পারছে, যে কষ্ট করে আর মাইক্রো ম্যানেজ করতে হচ্ছে না জিনিসটা। তো সেক্ষেত্রে কি আমাদের আসলে এই পাইপলাইন গুলো ডিজাইন করার ক্ষেত্রে বেশি ফোকাসটা করা উচিত কিনা? Again, the answer depends on the application. দিন শেষে আমি বলবো যে যখন আমরা মানে একাডেমিক মাইন্ডসেটে রিসার্চ করি এবং যখন দিন শেষে মানে প্রবলেমটা রিয়েল লাইফে ইন্ডাস্ট্রি লেভেলে ইমপ্লিমেন্ট হয়, ইটস ভেরি ডিফারেন্ট পার্সপেক্টিভ। আমার personal experience when I was working at Microsoft and working on Cortana data, এবং কর্টানাতেও আমরা বোঝানোর চেষ্টা করছিলাম যে কর্টানাকে আমি যদি এটা বলি তাহলে কর্টানা কি বোঝে, এটা বললে কি বুঝছে। এবং দেন কর্টানা I used to came up with this sequence labeling and encoder decoder and sequence to sequence model and all that, and then my manager said like মানে কতটুকু টাইম লাগে। আমি বললাম যে ট্রেন করতে অ্যাটলিস্ট মানে আমি বেস্ট ইয়া করলেও মানে উই নিড অ্যাটলিস্ট 2 to 3 hours to make it like robust, এবং বললো অ্যাকিউরেসি কত পার্সেন্ট। আমি বললাম যে 83 84, আর বললো যে আমি যদি কিছুই না করি, জাস্ট সিম্পল TF-IDF করে যদি প্রি ট্রেন কিছু ওয়ার্ড এমবেডিং দিয়ে কিছু ডিস্টেন্স কমপ্লিট করি তাহলে অ্যাকিউরেসি কত। আমি বললাম 80%, তাহলে 3% ইমপ্রুভমেন্ট, কিন্তু এটার ট্রেনিং টাইম কত। আমি বললাম যে ট্রেনিং টাইম অলমোস্ট নাই, মানে হয়তো কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড। বললো যে ঠিক আছে, লেটস গো ফর দিস, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। সো এখানে বিষয়টা হচ্ছে যে হোয়াট ব্রিংস ইউ মানি ইন ইন্ডাস্ট্রি, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং তখন প্রবলেম সেটআপটা হচ্ছে যে ওই পার্টিকুলার প্রবলেমটা কিভাবে করলে দ্রুত সলভ হচ্ছে এবং উই জেনারেট মোর রেভিনিউ, দ্যাট বিকামস দ্য ফোকাস। এবং দিস কাইন্ড অফ ফ্যান্সি মডেলস আর নট এন্টারটেইনড দেয়ার। বাট আমরা যখন একাডেমিক মাইন্ডসেটে চিন্তা করি তখন আমরা আসলে একটা বড় কনসার্ন আমাদের থাকে হচ্ছে যে নভেলটি এবং জেনারেলিটি, যে আমরা নতুন একটা নভেল মডেল দিব এবং আমরা ক্লেম করবো আরো অনেক জেনারেল, আরো অনেক পাওয়ারফুল আমরা কাজ করছি। সো I think both are important, because at the end of the day, we want something that is general, but then also at the same time, the industry people wants what can bring immediate money to them. এবং সেটা হয়তো necessarily মানে আমাদের কাছে মনে হচ্ছে there is nothing, there is no machine learning there, even if there is just maybe simple keyword processing. So আমরা কোনটাতে ফোকাস দিব? I think as an academician আমি মনে করি generality focus আমি দিতে চাই, যেখানে আমি because this is not an environment where I'm bound to do the money driven research. It's kind of I have more flexibility, but my answer to this is মানে আমি হয়তো generality দিকে যাব, কিন্তু there will be a big variance in the response you see if you talk to people in academia versus industry. That will happen. আচ্ছা আচ্ছা, এটা আমাদের শুনতো আরেকটা কোশ্চেন আছে আমাদের, এটা হলো তোমার ওই প্রথম প্রজেক্টটা নিয়ে অ্যামাজন রিভিউজ। রাবিবের কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য ইনফারেন্স when a review talks about multiple feature, how will it be determined, how many features are indicated in the review? Okay, excellent question. So আমরা যদি এখানে দেখি, তো এই সেন্টেন্সটাতে আমাদের হচ্ছে আমরা বেসিক্যালি what we are computing for a particular sentence is a distribution over the features. So এটা আমরা বলতে পারি যে 10 dimensional একটা ভেক্টর, যেখানে প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে একটা প্রবাবিলিটি ফর দ্যাট পার্টিকুলার ফিচার। এখন দ্য ডিসিশনটা আমরা কিভাবে নেব? একটা ডিসিশন ওয়ে হচ্ছে হাইয়েস্ট যে প্রবাবিলিটি সেটা নেব, তার মানে হচ্ছে একটাই ইনফারেন্স হবে ইন দ্যাট কেস, যে এই অ্যাট্রিবিউটটাই আছে। কিন্তু you are right, there are multiple examples where there are multiple attributes or features that are being talked in a particular review. In that case আমাদেরকে একটা threshold based approach এ আমরা যেতে পারি, যে যদি let's say কোনো ফিচার 40% এর উপর প্রবাবিলিটি থাকে, we will say okay, this feature is present. কারণ আমরা দেখি যদি দুইটা ফিচার থাকে 40-40, তাহলে অলরেডি 80% প্রবাবিলিটি is gone, এবং বাকি যে অ্যাট্রিবিউট গুলো তারা সবাই মিলে টোটাল হচ্ছে 20%, সো দুইটার বেশি থাকবে না।
বাট আমরা এই থ্রেশহোল্ডটাকে উই ক্যান ট্রাই টু ভ্যারি, দিস ক্যান বি আর হাইপার প্যারামিটার। আমরা 0.1 থেকে 1 পর্যন্ত ভ্যারি করে বিভিন্ন ভ্যালু দিয়ে দেখতে পারি যে কোন ভ্যালুর জন্য আমাদের অ্যাকুরেসিটা ম্যাক্সিমাম আসে বেসড অন দি ট্রেনিং ডেটা উই হ্যাভ। Is that answer your question? আমাদের আরেকটা কোশ্চেন আছে। Sir. আকিল না, আজওয়াদ আকিল কোশ্চেন করবো না কি আমি পড়বো? হ্যাঁ লিখে দিচ্ছি, আমি বলি। ওর দুইটা কোশ্চেন আছে। একটা হলো how would we handle dialects that is associated with languages? We might find influence of dialects of various languages from the corpus we collect. How do we handle dialects? এটাই। আর সেকেন্ড ওয়ান হলো can we model encryption and decryption as NLP problem? ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে ডায়ালেক্টটা কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। সো ফার্স্ট অফ অল মানে আমরা যেটা দেখিনি সেটা আমরা উই ক্যান নট ডিল উইথ দ্যাট। মানে অ্যাজ এ হিউম্যান অলসো আমি যদি কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রথমে না শুনি কখনো, দেন I will not be able to understand what is being said. Given that, so ডায়ালেক্টের কেসে একটা মানে সবচেয়ে সিম্পলেস্ট অ্যাপ্রোচ যেটা আমি চিন্তা করতে পারি সেটা হচ্ছে যে উই কালেক্ট মোর ডেটা অ্যাবাউট ডায়ালেক্টস এবং দেন উই হ্যাভ কাইন্ড অফ উই ক্যান ডু সর্ট অফ ট্রান্সফার লার্নিং থিং। জিনিসটা যেখানে আমরা মেইন ল্যাঙ্গুয়েজের উপর আমাদের একটা ট্রেন মডেল থাকলো এবং দেন উই গেট মোর ডেটা অ্যাবাউট ইচ ডায়ালেক্ট অ্যান্ড উই ট্রাই টু ট্রান্সফার আওয়ার মডেল and try to apply our model on that data set and try to revise our model based on the dialect data set. That is probably the most efficient way to do it. But then I think কিছু নতুন চ্যালেঞ্জ ওখানে আসবে, কারণ dialectic case what I can think is let's say we already have a pre-trained model for our own main language. And যখন আমরা ডায়ালেক্টে আসলাম there will be some words that are not exactly the same spelling or pronunciation এবং definitely not same pronunciation and also not same spelling. তো এই মডেলটাকে রিভাইজ করার জন্য এবং ডায়ালেক্টের প্রবলেমটা আই থিঙ্ক মানে শুধু এনএলপি দিয়ে যে মানে এটা সলভ করা সম্ভব এটা আমিও বিলিভ করি না, কারণ there is acoustic involved with that. So we also need kind of like speech processing. এবং আমরা যদি স্পিচ লেভেলে দুইটা ওয়ার্ডের ডিফারেন্স মডেল করি in conjunction with the language model from NLP community, that would be more helpful. So I think dialect modeling is something যেখানে NLP একা হয়তো breakthrough করতে পারবে না unless we have a joint model with the speech recognition community. From the NLP perspective, we can treat it as a separate language, or the best we can do is basically do transfer learning from one main language to subsequent dialects. But complete solution, I think that we need to have the speech recognition community with us. আরেকটা কোশ্চেন ছিল can we model encryption and decryption as NLP problem? NLP problem, okay. এনক্রিপশনে কি হচ্ছে, আমার কাছে একটা ডেটা আসছে, সেটাকে আমি ট্রান্সফর্ম করে আরেকটা ডেটাতে নিয়ে যাচ্ছি, দ্যাট ইজ অলসো লাইক অ্যান এনএলপি থিং। সো what we can think about, we can do that simply said, কারণ এটা একটা we can think about this is as a NLP translation, right? আমরা ল্যাঙ্গুয়েজকে আমার কাছে একটা ডেটা আছে, সেটাকে এনক্রিপ্ট করে আমি আরেকটা ডেটা তৈরি করলাম, সেটাকে যদি আমি একটা টেক্সট হিসেবে চিন্তা করি, then we have one language that is translated to other language and then we translate it back to the original language. But the problem with this like approach, the immediate challenge I see is basically NLP is highly noisy and probabilistic in nature. যখন আমরা এনক্রিপশন ডিক্রিপশনের কথা বলছি তখন আমরা ডেটার কোয়ালিটি এবং ডেটার ইন্টিগ্রিটি নিয়ে আমরা হয়তো খুব বেশি কনসার্নড। সো ইট ডিপেন্ডস অন এনএলপি আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না, সেটা ডিপেন্ড করছে হাউ মাচ উই আর কনসার্ন অ্যাবাউট দ্য ইন্টিগ্রিটি অফ দ্য ডেটা ইটসেলফ। ইফ ইটস নট লাইক সো সেন্সিটিভ যে মানে ইন্টিগ্রিটি 100% থাকতেই হবে, নট নেসেসারি, ডেফিনেটলি উই ক্যান ডু এনএলপি বাই মেশিন ট্রান্সলেশন। থ্যাংক ইউ স্যার। আমাদের এরপরে আরেকটা কোশ্চেন আছে, এতেশাম
মুক্তাসামের কোশ্চেনটা ছিল, in the case of VIDS, is there any context learning? Just listening to the problem, can it recall similar past problems and infer something on its own? If there is any context learning, how do you plan to represent such past experiences that can be recalled efficiently, as the topics may be diverse? Right. Past experiences ব্যাপারটা আমরা ইনকর্পোরেট করতে পারি, but that is not in the current model. Current মডেলে আমরা যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে it's not something that একটা particular system আছে, প্রচুর ইউজারে ইউজ করছে এবং we get data এবং get better over time. That is not the mindset here, because that is the traditional mindset, right? We just gather enough training data, we learn a model, throw it, do prediction. Here it's more like an active learning setup. The setup is মানে আমাদের কিছু প্রি ট্রেনিং থাকবে যে আমরা ল্যাঙ্গুয়েজ বোঝার আমাদের কিছু ক্যাপাবিলিটি থাকতে হবে, প্রেডিকশন টাস্ককে রিপ্রেজেন্ট করার আমাদের ক্যাপাবিলিটি থাকতে হবে। বাট দ্য গোল হিয়ার ইজ যখন একজন নতুন ইউজার আসছে, মোস্ট লাইকলি দ্য ইউজার ইজ নিউ, উই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য ইউজার, and the data set the user is providing is also very new. There is no such data set that the VIDS has looked before, like in the past. But sure, we can formulate the problem in the same way, saying like, assuming this particular data set has been experimented with many different domain experts. And in that case, আমরা এটা বলতেই পারি যে আগে ডোমেইন এক্সপার্ট এই প্রবলেমটাতে বেশি ইন্টারেস্ট মনে করেছেন, এবং based on that we can compute some kind of similarity metric between two prediction tasks based on whatever representation we have for the prediction task. এবং দেন যখন নতুন একজন ইউজার এলো, এই পার্টিকুলার ডেটা সেটের জন্য যদি আরো অনেক ইউজার আসার পরে নতুন একজন ইউজার আসে, তাকে আমরা তার ইনিশিয়াল কোয়েরি থেকে আমরা বলতে পারি যে লুক, প্রিভিয়াসলি এই সিমিলার কোয়েরির সাথে রিলেটেড এই প্রেডিকশন টাস্কে ইউজাররা ইন্টারেস্টেড ছিল, সো ওয়াই do you think like you are also interested in that? All we need is basically compute a metric, একটা ফাংশন যেটা দুইটা প্রেডিকশন টাস্কের মধ্যে সিমিলারিটি কম্পিউট করবে। Once we have a similarity function, we can always do ranking and recommendation. That's basically the way that we are currently thinking. But currently we are trying to think of this as in an active learning approach, not like we have like huge bunch of users, but if we see like this kind of systems get also popular in domains where we have many users using the same data set, we can also think about